আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, তাই তো? আজকে দ্বিতীয় দিন। তো কি সেই ভাইয়া? হিসেবে গতকালকে ক্লাসে যে এনভায়রনমেন্ট নিয়ে আমরা কথা বলছিলাম, ওয়েব ডিজাইনের যে এনভায়রনমেন্টটা কেমন হবে, কিভাবে হবে, আমরা কিভাবে পেজটা দেখবো আর কিভাবে এডিট করব, সেই বিষয়ে কারো কোনো মানে অবজেকশন বা প্রবলেম আছে কি? থাকলে একটু চ্যাট বক্সে আগে নক দিতে হবে। হ্যালো, আমরা সবাই ফাইল তৈরি করতে পারি, ফোল্ডার ফাইল তৈরি করতে পারছি না? এবং এটা ব্রাউজারে এবং নোটপ্যাডে ওপেন করাও শিখে গেছি, রাইট? হ্যাঁ ভাইয়া। গুড। তাহলে তাহলে আমরা আজকে নতুন ক্লাসে যাব। আজকে থেকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। আর যেহেতু আমরা কম্পিউটার রিলেটেড কাজ করতেছি, এখানে রুলসের বাইরে কোনো কিছু চলবে না। রুলসের বাইরে যেমন আপনার আজকে একটু মন খারাপ, আমি বুঝতেছি, কম্পিউটার কি বুঝবে? বলেন। আপনারা একটু মানে বেখেয়াল আছেন, আমি বুঝলাম, কম্পিউটার কি বুঝবে? বুঝবে না। আমরা আমরা বরিশালে আমার প্রথম ব্যাচ যেটা ছিল, প্রথম ব্যাচ ওখানের মানে আমার এক স্টুডেন্ট ছিল, সে মানে কোডিং এতটা ভালো পারতো, সে লেআউট না দেখে কোড করতে পারতো। এটা একটা প্রসেস আছে, কারণ ওদের তো আসলে 6 মাসের ট্রেনিং ছিল, ঠিক আছে? তো এক রাতে সে অনেক কোড করছে। নাম শুনতে চাই, হ্যালো, নাম শুনতে চাই স্যার। হ্যাঁ বলবো। তা এক রাতে সে পুরোপুরি কোড করে যখন মানে ভিউটা দেখতে গেছে যে পেজে কেমন দেখাচ্ছে, যাই দেখে পেজে সব এলোমেলো। তার মন খারাপ, অনেক কোড করছে, খুঁজে পায় না কিছু, যে সমস্যাটা কোথায়। সকালে যখন আমাকে দেখাচ্ছে যে স্যার আমার তো এই সমস্যা, কি করলাম, আমি একটু ভয় পেয়ে গেছি, এত বড় কোড, এ সলিউশন করতে তো 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সমাধান কি, পরে খুঁজতে যায় দেখি কি একটা ডট কম ছিল, মানে একটা ডট কম ছিল, একটা ডট দেওয়ার পর পেজ পুরোপুরি ঠিক হয়ে গেছে। বোঝা গেছে? তা বিষয়টা হচ্ছে এই, যে কম্পিউটার আপনি যে সারা রাত কাজ করছেন, এটা কিন্তু কম্পিউটার দেখবে না, দেখবে? কম্পিউটার দেখবে আপনার ভুল হয়েছে কোথায়, আপনি কোন কমান্ডটা ভুল করছেন। ঠিক আছে? এই জন্য আমাদেরকে একটু মানে সতর্কভাবে কাজ করতে হবে। আর সতর্ক মানে কি, প্র্যাকটিস এমন একটা জিনিস, আপনি যখন সাইকেল চালান, কবে সাইকেল চালানো শিখছেন? বা মোটরসাইকেলের কথাই বলি, যারা মোটরসাইকেল চালাতে পারেন আছেন না এখানে, মোটরসাইকেল চালাতে পারেন সবাই প্রায় মনে হয়। জি ভাইয়া। মানে কখন মানে পিক আপ দিবেন, কখন মানে গিয়ার বাড়াবেন, কখন ব্রেক মারবেন, তাই না? অনেক জি কিছু। বাট আপনি যদি বলেন যে স্যার সবকিছু ব্রেন দিয়ে করতেছি, মানে এই মোটরসাইকেল যত স্পিডে চলে, মানে ব্রেনে কমান্ড করার সুযোগ নাই। শেখার সময় ব্রেন দিয়ে অনেক কিছু করা লাগে, কিন্তু সবসময় ব্রেন দিয়ে করা যায় না। আপনি অন্য খেয়াল আছেন, কিন্তু বাইক কিন্তু ঠিকই চালাচ্ছেন, হয় না? জি তো সেই ক্ষেত্রেই জি স্যার। মনে করেন এখানে আপনার সুযোগ আছে এরকম, যে প্র্যাকটিস এতটাই করতে হবে যে আপনি মানে আপনার হাত ভুল করবে না। আপনি যখন মানে টাইপিং করবেন একটা কোড, আপনার হাত কোনোভাবেই ভুল করবে না, আপনার চোখ ভুল করবে না। হ্যাঁ, আপনার ব্রেন অন্যদিকে থাকতে পারে, বাট আপনার চোখ হাত এগুলো ভুল করবে না। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, যে আমাদেরকে একটু সতর্কভাবে কাজ করাই লাগে। কারণ একটু সামান্য ভুল, আর প্রথম দিকে সামান্য ভুল, ভুলের কিছু ফরম্যাট আছে যেই কারণেই ভুল হয়, আমরা সেই ভুলগুলো শুরু থেকেই করব না, তাহলে তো ভুল হবে না নাকি? জি শুরু থেকে আমরা ভুল করব না। তো একটা কাজ করি, আমাকে শোনা যাচ্ছে? এইভাবে এইভাবে কথা বলে শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, শুনতে যাচ্ছে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনাদের ডেস্কটপ হোক, আপনাদের প্রজেক্ট ফোল্ডার হোক, আজকের দিনের জন্য একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে ফেলেন। জে টু, জে টু নামে। হ্যাঁ, ডে 2 নামে করে ফেলেন, আজকের দিনের মধ্যে সবাই করে ফেলেন, এবং করে মেসেজ বক্সে আমাকে একটু নক দেন। আমি এখানে একটা ফোল্ডার করলাম, ডে 2। এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্ট ফাইলটা তৈরি করব HTML এর। ভাইয়া ডে 1 এর যে একটা ফোল্ডার কালকে ক্রিয়েট করা হয়েছিল, ওগুলা কি রেখে দিব?
হ্যাঁ, ওগুলো অবশ্যই রেখে দিবেন। আপনি একটা প্রজেক্ট আপনার এই ট্রেনিং এর একটা ফোল্ডার বানায় ওর মধ্যে আপনি ডে 1 ডে 2 গুলো রেখে দিবেন। আপনার প্র্যাকটিসের জন্য এগুলো কাজে দিবে। ওকে, এখন আমরা কোড করতে যাব। এই কোডগুলো আমরা লিখব কিভাবে? রাইট বাটন ক্লিক করে, এটা ডাবল ক্লিক করেন তো সবাই। ব্রাউজার ওপেন হয়েছে? হ্যাঁ ভাইয়া। ব্রাউজার ওপেন হয়েছে। তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এডিট করার জন্য কোথায় যাব? নোটপ্যাডে। ওপেন উইথ নোটপ্যাড, রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ নোটপ্যাড। নোটপ্যাড। আমরা কোড করার জন্য রেডি, বাট তার আগে আমরা আরো কিছু জিনিস দেখে নেব। সেটা হচ্ছে আমরা একটা পেজে যাই, তো পেজ মাইক্রোফোন গুলো একটু অফ রাখবেন। দেখা যাচ্ছে। এই ওয়েবসাইটের হ্যাঁ দিকে ভাইয়া দেখা যাচ্ছে। খেয়াল করেন, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা একটা মেনু। হ্যাঁ, একটা মেনু না, নেভিগেশন। মেনুটার একটা নাম আছে, সেটা হচ্ছে নেভিগেশন বলে। ঠিক আছে, এটা হচ্ছে সেই নেভিগেশন। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ব্যানার। ঠিক আছে, এরপরে আসতেছে একটা সেকশন, যে সেকশনের মধ্যে রয়েছে এই পাশে একটা টাইটেল, এই পাশে একটা আর্টিকেল, এই পাশে একটা ছবি। দেখেন ছবি মুভ করতেছে, দেখছেন? এটা ছবি। এখানে একটা পোর্টফোলিও আছে, তাদের কতগুলো প্রোডাক্ট আছে সেটা এখানে বিভিন্ন অপশনের মাধ্যমে তারা দেখাই দিছে, দেখছেন? তো এখানে অনেক অনেক ছবি আছে, আবার ছবিগুলো লিংক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এখানেও অনেকগুলো ছবি আছে, যেখানে একটা স্লাইডের মতো আছে, ক্লিক করলে স্লাইড হচ্ছে। অনেক অনেক অপশন। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, পেইন্টে আমরা যদি যাই, সিম্পল একটা ওয়েব পেজ। আমরা একটু আগে যে ওয়েব পেজটা দেখলাম, সেই ওয়েব পেজটার মধ্যে ঠিক এরকম একটা সীমানা দেওয়া আছে। আচ্ছা, এই পাশটাতে দেখেন একটা লোগো আছে। আমি একটা জাস্ট লেআউট আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে একটা মেনু আছে। মেনু মানে নেভিগেশন। এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, বিভিন্ন পেজের লিঙ্ক। যারা আপনারা ফেসবুক ইউজ করেন তারা দেখছেন বিভিন্ন রকম পেজের লিঙ্ক থাকে। আচ্ছা, এরপরে ঠিক এখানে একটা ব্যানার আছে, বোঝা গেছে? জি। এখানে একটা টাইটেল আছে ছোট, কেউ আসছে? আচ্ছা, এখানে একটা টাইটেল আছে, নিচে একটা প্যারাগ্রাফ, আবার ছবি আছে। দেন এখানে একটা প্যারাগ্রাফ আছে। জি ভাইয়া। এটা যদি আমরা একটা কপি করি, তাহলে দেখা যাবে এরকম আমরা আরো 3টা রাখলাম। ঠিক এইভাবে একটা ওয়েবসাইটের বিভিন্ন অনেক রকম ফিচার থাকতে পারে, পারে না? জি। তো এখন আমাদের কাজ কি? এইচটিএমএল আসলে কি করে? এইচটিএমএল আগে অনেক কিছু করতো একাই, এবং হয়তো কি পেজ যত কোডিং বেশি হবে তত পেজটা ভার হয়ে যাবে, লোড নিতে পারবে না, ওয়েট বাড়বে। তখন মানে যখন আপনি ব্রাউজ করবেন দেখবেন স্লো ব্রাউজিং হচ্ছে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এইচটিএমএল একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এবং ও অনেক দায়িত্ব সিএসএস এর উপরে দিয়ে দিছে। এই জন্য এইচটিএমএল এখন মূলত স্ট্রাকচারের কাজ করে। মূলত কি করে? স্ট্রাকচার। স্ট্রাকচারের কাজ করে। মনে করেন এখানে কোনো ডিজাইন নিয়ে অত চিন্তা করে না মানুষ। এখানে খালি কি করে, এইচটিএমএল এর মাধ্যমে এই যে লেআউটটা দেখতে পাচ্ছেন, জাস্ট এইটা জি ভাইয়া। তৈরি করে, এটা তৈরি করে।
এইখানে লোগো, এখানে মেনু, এখানে ব্যানার, এখানে প্যারাগ্রাফ, এখানে টাইটেল। মানে সবই তো করে ফেলাইলো, তাইলে সিএসএস এর কি কাজ? হ্যাঁ, সিএসএস এরই কাজ। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলোকে চেনায় দেওয়া হচ্ছে এইচটিএমএল এর কাজ। আপনাদেরকে গতকালকে বলছি মনে হয় যে এইচটিএমএল এর কাজ কি। ও, এটা হচ্ছে সেকেন্ড ক্লাসে ছিল, ওদের বলতে পারছিলাম, আপনাদের বলতে পারছিলাম না, তার আগেই ক্লাস আপনাদের শেষ করতে হয়েছিল। তো আমরা এটাকে একটু সেভ করে রাখি, এটা আমাদের দরকার হবে। ডেস্কটপ চেক নামে রাখি। আমরা তার আগে একটু যাই যে আসলে এইচটিএমএলটা কি, ঠিক না? জি এইচটিএমএলটা কি এটা হচ্ছে আমাদের একটু জানা দরকার। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করি টোটাল মিনিংটা, আমরা একটু ইউজ করি এইচ টি এম এল, এটা না আমরা আমরা এটা তো শিখবো। জি 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 আচ্ছা, গুড। এর সাথে আরেকটা জিনিস রিলেটেড, তাই একটু লিখে রাখতেছি, এইচটিটিপি। এইচটিটিপি সম্পর্কে আপনারা জানেন? Hypertext Transfer Protocol. হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় আমরা আমাদের স্কুলে কলেজে আমাদের সাধারণ জ্ঞানে জানার জন্য আমরা এটা পড়ছি যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, রাইট? জি 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 তাহলে আমরা একটু লিখে রাখি, জি ভাইয়া। লিখে রাখি। আজকে এগুলো একটু অন্যভাবে জানবো, এগুলো আসলে কি। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? স্পেলিং ভুল হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য যেন ঠিক থাকে। আমার আবার স্পেলিং প্রচন্ড ভুল হয়। যাই হোক, আমরা এখানে দেখলাম এখন এইচটিএমএল এর মিনিংটা হচ্ছে সবাই অনেকে জানেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এখন দেখেন ঘুরে ফিরে কি হলো, এই এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এখানেও হাইপার টেক্সট বলে একটা শব্দ আছে, এইখানেও দেখা যাচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে হাইপার টেক্সট বলে একটা কথা আছে। কিন্তু মূলত এই দুইজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক। এই হাইপার টেক্সটটা তাহলে আসলে কি, কে বলতে পারবেন হাইপার টেক্সটটা আসলে কি? হাইপার টেক্সটটাকে বুঝায় বলতে পারবেন আমাকে একটু? ভাই আপনি বলেন, আমি বলতে পারি না। আচ্ছা, গুড। তাহলে আমরা একটু বুঝি যে আমরা যে একটু আগে একটা ওয়েবসাইট দেখলাম, জি আমরা মানে ছবির কথা বাদ দিলাম, আমরা যে এখানে যে লেখাটা দেখতেছি এটা নর্মাল কোনো টেক্সট না। এই যে লেখাটা, এটা টাইটেল না? জি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি লিখি তাহলে জাস্ট একটা টেক্সট লিখে সেটাকে টাইটেল কমান্ড করে দিলেই, সিলেক্ট করে টাইটেল কমান্ড করে দিলে সেটা টাইটেল হয়ে যায়, তাই না? কিন্তু এখানে কিন্তু এইভাবে করা যায় না। দেখেন, আপনি একটা খেয়াল করেন, আমরা যে রাইট বাটন ক্লিক করি এই পেজে, আপনি যে এটা একটা এইচটিএমএল পেজ, ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা এইচটিএমএল পেজ লাইক দিস, এটার মতো, বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা এডিট করব কিসে? নোটপ্যাডে না? জি তাহলে এই লোক যে ডিজাইন করছে সেটাকে নোটপ্যাডে বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করছে, রাইট? তাহলে এই কোডগুলো কোথায় পাবো? ডিজাইন করার জন্য তো সে কোড লিখছে, রাইট? অবশ্যই কোডগুলো কোথায় পাবো? রাইট বাটন ক্লিক করবেন, পেজ সোর্স, এখানে গেলে, এটা খুব ইম্পর্টেন্ট না এখন আপনাদের জন্য, জাস্ট একটু দেখাচ্ছি বোঝার জন্য। এই দেখেন কত কত কোড দেখছেন? এই দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা এত দূর এখনো যাই নাই, কিন্তু আমি বোঝাচ্ছি। এই যে ইনস্পেক্ট এলিমেন্ট বলে একটা কথা আছে, এখানে লেখেন। আমরা এই কোডিং গুলো তো শিখবো তাই না? হ্যাঁ, সব শিখবেন।
একটু আস্তে আস্তে শিখলে ভয় পাবেন না, কিন্তু শুরুতে যদি অত কিছু দেখে ফেলেন মনে হবে বাবা কিভাবে সম্ভব। যাই হোক, এই যে নিচে একটা বক্স আসছে, এখানে H2 নামে একটা কথা লেখা আছে দেখছেন, এবং আমি মাউসটা যখন এখানে নিলাম তখন আপনার ওই ডিজাইনের উপর এটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে জি এই লেখাটার বিনিময়ে এই লেখাটা ওই নোটপ্যাডে লেখা আছে, যার কারণে এই লেখাটা এরকম বড় হয়েছে, বোল্ড হয়েছে, টাইটেলের মতো করে আসছে। বুঝতে পারছেন কথাটা? তার মানে এটা শুধু একটা টেক্সট না, এটাকে কোডের মাধ্যমে মার্ক করে বলে দেওয়া হয়েছে যে তুমি টাইটেল আকারে পেজের মধ্যে শো করবা। বোঝা গেছে? কমান্ড করে বলে দেওয়া হয়েছে, ট্যাগ করে বলে দেওয়া হয়েছে। এটা একটা চিহ্ন চিহ্ন দিয়ে বলে দেওয়া হয়েছে যে এই যে লেখাটা আছে লাইভ পেজ বিল্ডার, এটা আমি একটু জুম করতে পারি কিনা আপনাদের জন্য, একটু জুম হয়েছে। লাইভ পেজ বিল্ডার, এই যে এখানে যে লেখাটা আছে, জি জি এ আসলো হ্যাঁ লাইভ পেজ বিল্ডার, এটা এখানে এই কোডের মাধ্যমে আসছে। তার মানে এটা কোনো নর্মাল টেক্সট না। এখানে আমরা বলতে পারি যে টেক্সটগুলো মার্ক করে করে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলা হয়, এগুলো কোনো নর্মাল টেক্সট না, মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন রিডেবল টেক্সট। এটা কি কি বলে? মেশিন রিডেবল মেশিন রিডেবল টেক্সট, মানে মেশিন যেটা পড়তে পারবে। এটা আপনার আমার পড়ার কাজ না, এটা পড়বে কে? মেশিন। এই যে Machine. ব্রাউজারটা, এটা একটা মেশিন, ব্রাউজারটা একটা মেশিনের মতো। এই যে যে ল্যাঙ্গুয়েজ মার্ক করে করে লেখা হয় এবং এটা মেশিন রিডেবল করা যায়, এবং মেশিন রিডেবল করে সেটাকে একটা ফ্রন্ট লাইনে একটা আউটপুট নিয়ে আসে, মানে দেখার জন্য একটা নতুন কিছু তৈরি করে দেয়, সেইটাকে মূলত বলা হয় যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এটা হাইপার টেক্সট। এটা কোনো নর্মাল টেক্সট না, এটা কোনো নর্মাল টেক্সট না, এই জন্য এটাকে কি বলা হয়? হাইপার Hypertext. টেক্সট। এটা কোনো নর্মাল টেক্সট না, যে টেক্সটটা মেশিন রিডেবল হয় এবং মার্ক করে লেখা হয়, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মার্ক করে লেখা হয় এবং এটা মেশিন রিডেবল টেক্সট, সেটাই হাইপার টেক্সট। বোঝা গেছে? তাহলে আমরা হ্যাঁ। এতটুকু বুঝলাম যে হাইপার টেক্সট আসলে কি। এবার বলতেছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে আপনি যদি একটা হেডলাইন লেখেন, ওইটাকে আপনাকে মার্ক করে বলে দেওয়া লাগতেছে ট্যাগের মাধ্যমে। কার মাধ্যমে? ট্যাগ। ট্যাগের মাধ্যমে। ফেসবুকে ট্যাগ ভাই, করেন না? কথা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে একটু আগে বললেন যে মেশিন ল্যাঙ্গুয়েজ, তাহলে তো দেখা যাচ্ছে টিএসপি এগুলো তো মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে তো পড়ার কথা। মেশিন রিডেবল টেক্সট। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মেশিন রিডেবল টেক্সট। এখানে ব্রাউজারের কথা বলা হয়েছে একরকম, আর দ্বিতীয় কথা হচ্ছে ব্রাউজার কিন্তু একটু আমি আরেকটু বলবো, এরপরেই যাচ্ছি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটাকে ট্যাগ করে করে লেখা হয়, ট্যাগ করে করে লেখা হয়। যেমন ধরেন আপনি একটা ছবি আপলোড দিয়ে আপনি আমাকে ট্যাগ করলেন, মানে আপনি আমাকে মার্ক করলেন, ঠিক না? জি আমাকেই দেখাতে চাচ্ছেন। ঠিক সেরকম এখানে আপনার একটা হেডলাইন, একটা প্যারাগ্রাফ, আপনি একটা ছবি, আপনি একটা কি বলা যায়, আপনি একটা ফর্ম, হ্যাঁ, আপনি একটা টেবিল, যাই রাখবেন না কেন এখানে মার্ক করে করে বলতে হয়। এজন্য এটাকে মার্ক ল্যাঙ্গুয়েজ বলে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। বুঝা গেছে? কঠিন কিছু না। দেখেন, হাইপার টেক্সট মানে কোনো সাধারণ টেক্সট না, যেটা মেশিন রিড করতে পারবে এবং মার্ক করে করে লেখা হবে, এটাই হাইপার টেক্সট। আর এটাকে ল্যাঙ্গুয়েজ, একসাথে ল্যাঙ্গুয়েজ বলে বলতেছে, যেটা একটা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। জি কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেটা আমরা স্যার, mark এটা করি। HTML কি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? না, এটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা মার্ক করি। কিন্তু ভাই বারবার বললো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বলি ব্যাকএন্ডের, এটা সেটা না। জি হ্যাঁ, এবার কথা হচ্ছে আমরা এখানে দেখলাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা একটু যদি এখানে যাই, আমরা দেখতে পাবো এই লিঙ্কটার একটু দেখেন। আমরা এটা কপি করে নিয়ে আসি, এখানে হাইড অবস্থায় আছে। আমরা কপি করে যদি এখানে নিয়ে আসি এই লিঙ্কটাকে, এখানে দেখতে পাচ্ছেন না HTTP লেখা আছে শুরুতে? HTTPS। আপনার কম্পিউটারটা ইন্টারনেট কানেকশনের সাথে জড়িত আছে, রাইট? কানেক্টেড। এখন আপনি ব্রাউজার থেকে যদি ফেসবুক দেখতে চান, তাহলে আপনাকে ফেসবুকের সার্ভারে কানেক্টেড হতে হবে, রাইট? ফেসবুকে আপনি এই ইউআরএল বারে আপনি যেটা লিখে দিবেন সেটা ফেসবুকে যাবে
এবং ওখান থেকে আসবে। এই আসার মাঝখানের যে প্রসেসটা, এটাকে এইচটিটিপি কন্ট্রোল করে। কে কন্ট্রোল করে? এইচটিটিপি। এইচটিটিপি এটা একটা প্রোটোকল, এটা একটা রীতিনীতি, এটা নিয়ম, একটা প্রসেস এ কন্ট্রোল করে। এটার নাম হচ্ছে ওভারঅল কি বলতেছে, এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে এই হাইপার টেক্সটটাকে এখানে ডেকে নিয়ে আসছে। ট্রান্সফার মানে যেটা হচ্ছে কি করে, ট্রান্সফারকে বাংলায় কি বলা যায়? মানে স্থানান্তর করা। হ্যাঁ, স্থানান্তর করা বা যাই হোক, ট্রান্সফার করতেছে। পরিবহন। হ্যাঁ, যাই হোক, এই ট্রান্সফার প্রোটোকলটা হচ্ছে হাইপার টেক্সট। এখন কথা হচ্ছে তাহলে এইচটিটিপি কেন এখানে আসবে? এখানে তো আমরা পিএইচপি এর ওয়েবসাইট দেখবো, আমরা ASP.NET এর ওয়েবসাইট দেখবো, আমরা জাভার অনেক কাজও এখানে পাওয়া যেতে পারে। তাহলে এখানে এইচটিটিপি কেন? এই যে ব্রাউজারটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এর একটা লাইব্রেরি আছে। আপনি যে কোডটা করেন সেই কোডটা এই লাইব্রেরিতেও আছে। আপনি যখন কোড করতেছেন একটা টাইটেল ট্যাগ, তখন এই ব্রাউজার ওইটা পড়তেছে। ওটা কি করতেছে? পড়তেছে। পড়ে পড়ে বুঝতেছে যে এই লাইনে একটা টাইটেল দেখাতে হবে, ও তখন টাইটেলটা দেখাচ্ছে। কিন্তু এই ব্রাউজারের মধ্যে কোথাও পিএইচপি নাই, এই ব্রাউজারের মধ্যে কোথাও ASP.NET নাই। কারণ কি? ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। এখন তাহলে এই পিএইচপির ওয়েবসাইটে কিভাবে চালায়, রাইট? পিএইচপির প্রসেসটা সার্ভারে হয়, পিএইচপির প্রসেসটা আমাদের ব্রাউজারে হয় না। আপনি যখন রিকোয়েস্ট পাঠান তখন ও কাজ করে নিয়ে আসে। ও কি করে? আপনি একটা রিকোয়েস্ট পাঠালেন একটা অফিসে, আপনার কাছে একটা ফাইনাল একটা রিপোর্ট আসছে আপনার বাসায়, বাট আপনার বাসায় কি ওই অফিসের কি প্রসেসগুলো সব এখানে আপনার বাসায় আসে হবে? না, হবে না। তো এই প্রোগ্রামিং এর কাজটা হচ্ছে অফিসিয়াল কাজ, ওরা ওদের সার্ভারে বসেই করে আপনাকে একটা রেজাল্ট শো করে। এবং আপনার ওরা ব্রাউজার, শুধু আউটপুট দেয় নাকি? ওরা শুধু আউটপুট দেয়। হ্যাঁ, আপনার ব্রাউজারে ওরা কি পাঠায়, ওভারঅল একটা প্যাকেজ পাঠায়, সেটা হচ্ছে শুধুই HTML CSS জাভাস্ক্রিপ্ট, আর কিছুই পাঠায় না। বুঝতে পারছেন? এই জন্য ব্রাউজার যেহেতু শুধু HTML CSS জাভাস্ক্রিপ্টই ক্যাচ করতে পারে, রিড করতে পারে, সেই জন্য এখানে বলা হচ্ছে কি হাইপার টেক্সট শুধু কি ট্রান্সফার হয়, হাইপার টেক্সটে ট্রান্সফার হয়, আর কিছু ট্রান্সফার হয় না। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই জন্য বলা হচ্ছে HTTP। আমি কি বুঝাতে পারছি? কারো প্রশ্ন আছে? না, আমার তো নেই। কারো প্রশ্ন আছে এখানে একটু বলবেন। আচ্ছা, তাহলে আমরা কি আগাবো? চ্যাট বক্সে একটু আমাদেরকে নক দেন। হ্যাঁ স্যার, রিজানুর রহমান ভাই বলেন। HTTPS শেষে S, এটাও তো কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার একটু সার্চ দিলে বুঝবেন যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি বা সিকিউর এরকম কিছু একটা আছে। সিকিউর। সিকিউর। আচ্ছা, এখানে আমরা একটু পুশ করে মার্ক তো কি করে ওই যে আপনি বললেন না ট্যাগের মাধ্যমে মার্ক করে, ট্যাগ বললেন না? হ্যাঁ, আমরা এটা দেখি এবার নাকি? আর এবার দেখি, সবাই একটু খেয়াল করে দেখবেন। এইটাই হচ্ছে রুলসের জায়গা। এখানে আপনার ভুল করার কোনো অপশন থাকবে না। কিছু জিনিস আছে না মুখস্থ করতে হয়, এটা সেই জায়গা। দেখেন ট্যাগটা আসলে কি করে লিখতে হবে, দেখতে পাচ্ছেন? ভাইয়া যদি ট্যাগটা লেখার আগে একটু বলতেন ট্যাগটা কি আসলে? আমরা একটু আগে মানে বলছি যে কি মার্ক তো করে, মানে ট্যাগের আপনি যে অবজেক্টটা ওয়েবসাইটে আপনার HTML পেজের মধ্যে রাখবেন সেটাকে আপনি মার্ক করে দিবেন, এইটাই হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা কি করে লেখে, কি করে মার্ক করে? যে আমরা রাখবো বাপ্পি সাহেবকে, আমরা আমাদের ওয়েব পেজে রাখবো, তাহলে আমাদের মার্ক করে বলে দিতে হবে না যেটা বাপ্পি? কিভাবে মার্ক করে সেটাই হচ্ছে ট্যাগ। তাহলে আমরা দেখবো যে ট্যাগটা কি করে লেখে। হ্যাঁ, ট্যাগ লিখতে গেলে ফার্স্ট আমাদেরকে এটা কি বলে, এটাকে কি বলে? গেটার দেন ট্যাগ নেম। জাস্ট একটা ফরম্যাট দেখাচ্ছি, হ্যাঁ, এটা কোনো ট্যাগ না কিন্তু, ট্যাগ নেম। তারপরে কন্টেন্ট, লেস দেন, গ্রেটার দেন, কন্টেন্ট, ট্যাগ। তার মানে হচ্ছে আমরা এটাকে মার্ক করলাম, রাইট? জি, এই বাপ্পি সাহেব কন্টেন্টটাকে মার্ক করা হলো। এই বাপ্পি, এই লোকটাকে মার্ক করে বললাম যে ওয়েব পেজে আপনি বাপ্পি বসবেন, রাইট?
এখন কথা হচ্ছে এই ট্যাগ নেম লেখার মানে হচ্ছে এই জায়গাতে ট্যাগ নেম থাকবে। আমরা একটু বলি, এটার দুইটা নাম আছে, একটু খেয়াল করেন। আমরা কাজ করতে গেলে আপনি দেখতে পাবেন এবং ভালো আরো বুঝতে পারবেন। এখানে হচ্ছে ট্যাগ নেমে আমরা এখানে লিখতে পারি যে ওপেনিং ট্যাগ। এটাকে কি বলে? ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ বা কন্টেন্ট, আর হচ্ছে এন্ডিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, ক্লোজিং ট্যাগে ওই একটা ডিভাইডেড চিহ্ন দেওয়া লাগবে না? হ্যাঁ, একটা ডিভাইডেড। দেখেন নাম কিন্তু সেম, দেখছেন এখানে জি এখানে নাম সেম, তার আগে একটা স্ল্যাশ থাকে। কি থাকে? ঠিক আছে ভাই, নিচেরটা তো ওপেনিং আর ক্লোজিং, ও মানে ওটা বোঝানোর জন্য না? হ্যাঁ, ঠিক আছে। বানানটা ভুল গেল। সিএলও ওপেনিং ট্যাগ, ক্লোজ ট্যাগ। এটাকে আপনি আরেকভাবে নাম বলতে পারেন, জি স্টার্ট ট্যাগ, ইন্ট ট্যাগ, স্টার্ট আর ইন্ট। এন্ড ট্যাগ। ঠিক আছে? জি আপনারা যে অবজেক্টটাকেই ফেসবুকে মানে আপনারা যে অবজেক্টটাকে ওয়েব পেজে দেখাতে চান সেটা অবশ্যই কি থাকবে? এটা দুই ট্যাগের মাঝখানে থাকবে। রুলসটা লিখে নেবেন, কিন্তু যে কোনো অবজেক্টকে আপনি শো করতে চাচ্ছেন সেটা অবশ্যই দুই ট্যাগের মাঝখানে থাকবে। স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, ওপেনিং ট্যাগ অথবা ক্লোজিং ট্যাগ, অথবা এটা তো জাস্ট ফরম্যাট দেখালাম, সিনট্যাক্স। ঠিক আছে? এখানে কন্টেন্ট, ট্যাগ, সিনট্যাক্স। মানে ট্যাগ সিনট্যাক্স মানে হচ্ছে ট্যাগের গঠনটা কিভাবে হয়, বুঝাতে পারছি? আচ্ছা ট্যাগের গঠনটা কিভাবে আমরা এখানে দেখলাম। ট্যাগ নেম, আবার ট্যাগ নেম ক্লোজ, এটাকে কি বলা যাচ্ছে? ক্লোজিং ট্যাগ, রাইট? এটা কি ক্লোজিং ট্যাগ? এটা ওপেনিং Closing ট্যাগ। tag। মাঝখানে Index যেটা আপনি শো করতে যাচ্ছেন মাঝখানে সেটা হতে পারে একটা ইমেজ, হতে পারে একটা টাইটেল, হতে পারে একটা প্যারাগ্রাফ। ঠিক আছে? আমরা দেখব কতগুলো আছে, কিভাবে আছে। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। আমরা একটা টাইটেল লিখবো, টাইটেলের ট্যাগ আছে নিশ্চয়ই। তাহলে এই টাইটেল ট্যাগটা তো আপনারা সবাই জানেন না, আমি আপনাদেরকে ফার্স্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে নিয়ম হচ্ছে কি, লেস দেন গ্রেটার দেন দিয়ে এটা কমপ্লিটলি করতে হবে। এইচ অন, এটা হচ্ছে হেডলাইন ট্যাগ। এটা কি? হেডলাইনের ট্যাগ। আমরা যদি কোনো হেডলাইন লিখতে চাই তাহলে এটা এই ট্যাগের মধ্যে লিখতে হয়। দিস ইজ হেডলাইন। আমরা এতটুকু শো করব, কতটুকু? এতটুকু শো করব। আচ্ছা, এখন তো আমরা শেষ করতে হবে। H2 ভাই H2 তে হবে না, H1 ই হবে। সেম হবে, সেম ট্যাগ। তাহলে বিষয়টা কি হলো? H1 H1 ক্লোজ, তাই না? H1 ক্লোজ, মাঝখানে হচ্ছে আপনি এই টাইটেলটা দেখাচ্ছেন। ঠিক এইভাবে লিখতে হয়। এটা একটা এক্সাম্পল। ঠিক আছে? এটা একটা কি এক্সাম্পল। তো এখন আমরা যেটা বুঝলাম যে একটা ট্যাগ কি করে লিখতে হয় সেটা আমরা বুঝলাম, এবং এই ট্যাগটা লেখার বৈশিষ্ট্য সম্পর্কে আমার আরো কিছু ইনস্ট্রাকশন আছে। সেটা হচ্ছে এই ট্যাগ নেম কখনো, রুলস গুলো লিখে নেন, ট্যাগ নেম কখনো ক্যাপিটাল লেটার হবে না। ট্যাগ নেম কখনো আরেকবার বলেন। ট্যাগ নেম কখনো ক্যাপিটাল লেটার হবে না। আচ্ছা আচ্ছা। এই যে ট্যাগ নেমটা দেখতে পাচ্ছেন, এই যে ট্যাগ নেম, এটা কখনোই ক্যাপিটাল লেটার হবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে বেশিরভাগ ট্যাগই কিন্তু পেয়ার ট্যাগ। বেশিরভাগ ট্যাগই পেয়ার ট্যাগ, মানে জোড়া। এক জোড়া বলে না, দুইটা মিলে এক জোড়া হয়। ঠিক দেখেন এদের দুইটা আছে, দেখছেন? এ একজন, এ একজন। একটা সীমানা বলে দিচ্ছে, এতটুক থেকে এতটুক আমার। এর মাঝখানে যা দেখাবে সব কার আন্ডারে? এদের আন্ডারে। এর মাঝখানে আপনি যতটুকু কন্টেন্ট দিবেন সব কাদের আন্ডারে যাচ্ছে?
এইচ আন্ডারে যাচ্ছে। তাহলে বেশিরভাগ পেয়ার বেশিরভাগ ট্যাগ হচ্ছে পেয়ার ট্যাগ। ট্যাগ এইচটিএমএল ট্যাগ কখনো ক্যাপিটাল লেটার হবে না। এইচটিএমএল ট্যাগ কখনো দুইটা ওয়ার্ড হয় না। এইচটিএমএল ট্যাগ কখনো দুইটা ওয়ার্ড হবে না। অনেক ক্ষেত্রে আপনার মনে হবে যে এটা মনে হয় দুইটা ওয়ার্ড হবে না। এটা সামনে আমরা দেখতে পাবো। এইচটিএমএল দুইটা ট্যাগ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা মাইক্রোফোন কার জন্য একটু নয়েজ করতেছে? জি ভাইয়া। আচ্ছা, কোনো এইচটিএমএল ট্যাগের শুরুতে কোনো সংখ্যা বা সাইন থাকে না। এইচটিএমএল ট্যাগের শুরুতে কখনো এই দেখেন এখানে আছে সংখ্যা, কিন্তু শুরুতে কিন্তু না। বুঝতে পারছেন? তো আমরা এই কটা রুলস যদি ফলো করি যে এইচটিএমএল এর শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, তাহলে আমাদের কোনো রকম ভুল হওয়ার কথা না। কিন্তু কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, পেয়ার ট্যাগ আর সিঙ্গেল ট্যাগ। কি আছে? পেয়ার ট্যাগ আর সিঙ্গেল ট্যাগ। লিখতেছেন তো সবাই টুকটাক? গুড। ভাই এখানে সিঙ্গেল ট্যাগ পেয়ার ট্যাগ কোনটা একটু দেখা দিতেন। আচ্ছা, আমরা কাজে ঢুকলে এগুলো দেখতে পাবো। আমরা খালি জানে রাখি যে তাহলে সিঙ্গেল ট্যাগও আছে, পেয়ার ট্যাগও আছে। বুঝতে পারছেন? এবার কথা হচ্ছে, ইয়েস স্যার। হ্যাঁ, তো আমাদের এইচটিএমএল এর যে ফরম্যাটিং যে ট্যাগ গুলো আছে তার মধ্যে সবই পেয়ার ট্যাগ। এবং এর কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই ওয়েবসাইট ডিজাইনের মধ্যে আমরা কিছু কিছু সিঙ্গেল ট্যাগ পাবো। বুঝতে পারছেন? এবার কি আমি কোডে যাব? হ্যাঁ, আপনাদের অপরাধ হবে, ভবিষ্যতে অপরাধটা আপনারা করবেন, সেটা আমি আগে সলভ করে নিই। আমরা একটু লেখা প্র্যাকটিসটা দেখি নি কিভাবে লিখবো। ধরেন আমি একটা ট্যাগ লিখতেছি, ধরেন ওপেন ট্যাগ, মানে একটা ট্যাগের নাম লিখতেছে ওপেন ট্যাগ, স্টার্ট ট্যাগ। এরপর আমরা লিখলাম কন্টেন্ট। এই যে আপনারা কিভাবে লেখেন দেখেন, স্টার্ট ট্যাগ, বেয়াদবি না নিলে একটা কথা বলতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই বলেন। আপনি বলেছিলেন যে ক্যাপিটাল লেটার হয় না কখনোতে। ও সরি, এখানে আমার এইভাবে দেখানো হয়ে গেছে। আমি জাস্ট এমনি দেখাচ্ছি। ট্যাগ লেখার সময় আমি অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবো না। আমি তারপর এখানে ছোট করে দিলাম থ্যাংক ইউ, স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগ। লেখার নিয়মটা দেখাচ্ছি। আমি কি করছি, শুরুতে স্টার্ট ট্যাগ এবং যদি এন্ড ট্যাগ থেকে থাকে তাহলে একসাথে দুইটা লিখে নিছি, দেখছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে আমি মাঝখানে এসে কন্টেন্ট লিখলাম। তার মানে নিয়মটা কি, যদি পেয়ার ট্যাগ হয়ে থাকে তাহলে অবশ্যই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ আগে আপনাকে লিখতে হবে, তারপরে পেয়ার ট্যাগ লিখবেন, এই কন্টেন্ট লিখবেন। এর কারণ কি, যে আপনি অনেক সময় দেখা যাবে স্টার্ট ট্যাগ লিখছেন, কন্টেন্ট লিখছেন, খুব ব্যস্ত কোড করতেছেন, এন্ড ট্যাগটা লিখতে আপনার মনে নাই, সেক্ষেত্রে আপনি টোটাল এলোমেলো দেখবেন। সেক্ষেত্রে আপনার কনফিডেন্ট লো হবে, যেহেতু আপনি শুরুতে আছেন। এই ভুলটা বেশিরভাগ সবাই করে। আচ্ছা, আমরা এখন দেখবো আসলে কোড কিভাবে করব, কোড কিভাবে করতে হবে। আমি এগুলো সব ডিলিট করে দেই। জি শিওর। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা এখন দেখবো, এতক্ষণ দেখলাম যে একটা ট্যাগ কি করে লেখে, ট্যাগের ফরম্যাটিংটা কি। এবার দেখবো এইচটিএমএল এর ফরম্যাটিংটা কি। এইচটিএমএল এর কি একটা ফরম্যাট আছে যার মাধ্যমে টোটাল এত কিছু দেখা যাবে বা কিছু। এইচটিএমএল এর মেইন ফরম্যাটটা হচ্ছে, প্রথম যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা নিয়েই এখন কথা উঠবে সবার, যে স্যার আপনি তো বললেন কোনো সাইন হবে না, স্যার আপনি তো বললেন কোনো হবে না, মানে সংখ্যা হবে না। বাট এইচটিএমএল এর প্রথম ট্যাগটাই সিঙ্গেল ট্যাগ এবং প্রথম ট্যাগটাই ক্যাপিটাল লেটারে লিখতে হয়। স্মল লেটার লিখলেও সমস্যা নাই, কিন্তু এটা মূলত আরেকবার বলে দেন ভাই, আরেকবার বলেন। এইচটিএমএল এর প্রথম যে ট্যাগটা আমরা লিখবো সেটাই হচ্ছে ক্যাপিটাল লেটারে আসবে, ঠিক আছে? এবং এটার সামনে একটা সাইন দিয়ে শুরু হবে। আমরা একটু দেখি, এটা আবার সিঙ্গেল ট্যাগ।
যেহেতু ট্যাগ লেখার নিয়ম এটা না, এটা সিঙ্গেল ট্যাগ, আমরা ট্যাগের সীমানা দিয়ে দিছি অলরেডি, আগে এটা দিতে হবে। অনেকে আছেন এইভাবে করবেন, ট্যাগ লিখবেন তারপরে ক্লোজ করবেন, এতে অনেক সময় ভুল হওয়ার সুযোগ থাকে। আপনি কি করবেন, ওপেন ক্লোজটা আগে করে নেবেন একটা ট্যাগের, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা যে ট্যাগটা লিখবো সেটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে হবে। এটা কি চিহ্ন? এটা এক্সক্লামেশন মার্ক। এটা দিয়ে শুরু হবে। এখন ডক ট্যাগ, তাহলে এই ট্যাগটার সাথে আমাদের এতক্ষণে যে বর্ণনা দিলাম তার কোনো মিল আছে? এই একটা ট্যাগে এরকম, না, এটা হচ্ছে আসলে এটার কাজ কি আমরা সেটা দেখবো। এরপরে যে অপশনটা আছে HTML, এইভাবে লিখতে হয় প্রথমটা। এটার কারণ হচ্ছে আমরা HTML5 শিখবো, সবচেয়ে শেষে যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা হচ্ছে HTML5। তো তাহলে এর আগে আরো ভার্সন আছে না HTML এর? কারোটা মাইক্রোফোন থেকে কথা রিপিট আসতেছে। হ্যালো, HTML এর ভাষণ সম্পর্কে নো আইডিয়া। হ্যাঁ, তো এটা যদি HTML5 হয়, আমরা শিখবো হচ্ছে HTML5। এটা যদি HTML5 হয় তাহলে HTML4 আছে, HTML2 আছে, XHTML আছে, এরকম অনেক ভার্সন আছে। তাহলে এই ডক টাইপটা আসলে কি করতো? মাইক্রোফোনে কার নয়েজ দিচ্ছে? এমডি ফাহিমের মাইক্রোফোনটা অফ করুন। তো HTML5 যেহেতু এটা, সেহেতু আমরা বুঝতে পারছি এই ডক টাইপের কাজ হচ্ছে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন করা। এই যে ডকুমেন্টটা এই যে তৈরি করতেছেন আপনি HTML5, এটা একটা ডকুমেন্ট। তো তাহলে এটা কোন ভার্সন, এটা ডিক্লারেশন করে কে? এই ডক টাইপ ট্যাগটা। বুঝা গেছে? সবাই একটু খাতায় লিখে নেবেন। ডক টাইপ ট্যাগটার কাজ হচ্ছে ডকুমেন্টেশন, যে এই ডকুমেন্টটা কোন ভার্সনে আছে HTML এর সেটা ডিক্লেয়ার করে। যখন ব্রাউজার পড়ে তখন ব্রাউজার বুঝে নেয় যে এই টেমপ্লেটটা HTML5 এ তৈরি করা হয়েছে। আর অন্যান্য জায়গায় দেখা যাবে অনেক 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 ভার্সন লিখে রাখছে। রিপিট প্লিজ ভাইয়া। হ্যাঁ, ডক টাইপ কি বলেন? এখানে লেখা আছে ডক টাইপ শুধু HTML, তার মানে এটা HTML5 ভার্সন, লেটেস্ট ভার্সন। আর যদি এখানে অনেক অনেক ভার্সনের নাম লেখা থাকে, এরকম অনেক কিছু লেখা থাকে, তাহলে বুঝতে হবে। আমরা যদি একটু যাই W3 তে গেলে পাবো গুগল HTML 4.1 ভার্সন ডক টাইপ। আমরা যদি এটা লিখি 4.5 এর ডক টাইপটা কেমন হবে, এই দেখেন চলে আসছে HTML5। এটা শুধু HTML5 হলে তখন এই HTML আসে, কিন্তু এর পরে যদি আসেন এই দেখেন 4.01, তখন এই ডক টাইপটা কেমন দেখছেন? যেহেতু আমরা 4.01 এ করবো না, XHTML এ কেমন এত বড় একটা ট্যাগ। আমি কি বুঝাতে পারছি কথাটা? সবকিছু এত এত না লিখে যদি আমি শুধু HTML লিখি তাহলে বুঝতে হবে এটা HTML5। জি ভাইয়া, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আরেকটু আগাই। এবার মূলত আমরা এটা ডকুমেন্টেশন প্রথমেই ডিক্লেয়ার করব যেটা কোন ভার্সন। এরপরে কাজ হচ্ছে আমরা HTML ট্যাগ লেখা শুরু করব। ফার্স্ট ট্যাগটাই হচ্ছে মূলত HTML। ফার্স্ট ট্যাগটার নাম কি? HTML। তাহলে এটা হচ্ছে একটা পেয়ার ট্যাগ HTML-টা। তাহলে অবশ্যই শুরু এবং শেষ থাকবে। আমরা যেহেতু এই ট্যাগটার মধ্যেই সবকিছু লিখবো, যত HTML এর যত ট্যাগ আছে সব এই ট্যাগের মধ্যে লিখতে হবে। যত HTML এর যত ট্যাগ আছে সব এই ট্যাগটার ভাই মধ্যে লিখতে হবে। HTML এ শেষ করব না, ক্লোজিং করব না HTML? আমি বলছি মনে হয় HTML ট্যাগটার মধ্যেই সবকিছু লিখতে হবে। এই যে জায়গাটা দেখতেছেন না, এই যে জায়গাটা আপনারা দেখতেছেন, এই টোটাল জায়গাটার মধ্যে আমরা HTML যাবতীয় ডিজাইন যত কন্টেন্ট আছে যত অবজেক্ট আছে সব এর মধ্যে লিখব। বুঝতে পারছেন? আচ্ছা, HTML এর পুরো সীমানাটা আমি দিয়ে নিলাম কতটুকু আমার কোড হবে। এইবার কথা হচ্ছে HTML এর পার্ট দুইটা। কয়টা পার্ট? দুইটা পার্ট। দুইটা।
দুইটা পার্টের আবার দুইটা ট্যাগ দিয়ে ইউজ করতে হবে, দুইটা পার্টকে দুইটা ট্যাগে বোঝাতে হবে। একটা ট্যাগের নাম হচ্ছে একটা মানুষের বডির মতো হেড, ট্যাগটার নাম কি? হেড ট্যাগ। হেড হেড ট্যাগটা একটা পেয়ার ট্যাগ, তাহলে এরা ক্লোজিং আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এরপরে পরের অংশটা হচ্ছে বডি ট্যাগ। কার মাইক্রোফোনে আওয়াজ হচ্ছে? বডি ট্যাগ আমরা দুইটা পার্ট পাইছি, এটা একটা পার্ট, জি এটা একটা পার্ট। দেখেন এই পার্টটা কিন্তু এই পার্টের মধ্যে ঢুকে যায় নাই, গেছে? না ভাইয়া। তার মানে এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, দুইটা সীমানা হয়ে গেছে। দেখেন এখানে অনেক কিছু লেখা যাবে, এখানে অনেক কিছু লেখা যাবে, কিন্তু এইখানে কিছু লেখা যাবে না। দুই পার্টের মাঝামাঝি তো কোনো কিছু লেখা যাবে না, মনে থাকবে? আচ্ছা, এবার কথা হচ্ছে হেডে নরমালি হেডটা আসলে কি কাজে ইউজ হয় আর বডিটা কি কাজে ইউজ হয়। আমি বডিটা নিয়ে আগে কথা বলি। আপনি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা একটা ডিজাইনে ছিলাম, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন না, এখান থেকে শুরু ব্রাউজারের ভিউ এই পর্যন্ত, এর ভিতরে স্ক্রল করে অনেক কিছু দেখতেছেন, রাইট? আচ্ছা, এইটুকের মধ্যে আপনি যা দেখতেছেন, যত কিছু দেখতেছেন, সব কার মধ্যে আছে? এই বডির মধ্যে আছে। অল অফ কন্টেন্ট, হ্যাঁ, যত কন্টেন্ট আপনি ফর ভিউ, যত কন্টেন্ট আপনি ভিউ করে দেখতে চান, সব কন্টেন্ট কোথায় থাকবে? বডির মধ্যে থাকবে। কোথায় থাকবে? বডির মধ্যে থাকবে। তাহলে এই হেডের কাজ কি? দেখেন আপনার বাহ্যিক যত কিছুই দেখেন না কেন, আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, আপনি যত ডিজাইন করেন না কেন, আপনাকে এগুলো সব বাইরের থেকে আমরা দেখতে পাই, ঠিক না? এবার কথা হচ্ছে আপনি কাকে চেনেন, আপনি কাকে চেনেন না, আপনার কার সাথে সম্পর্ক ভালো, কার সাথে সম্পর্ক ভালো না, এটা কিন্তু আমরা বাইরের থেকে দেখতে পাই না, এটা আউটলুকে দেখা যায় না, যায়? এটা কন্ট্রোল হয় কোথা থেকে? মাথা থেকে। কোথা থেকে? ব্রেন থেকে। মানে আপনার কার কার সাথে রিলেশন আছে, কতগুলো মানুষ আপনার সার্কেলে রয়েছে, আপনার কোথায় আপনি জব করেন, কে আপনার বস, কে আপনার কি, এগুলো সব আপনাকে চিনাই দেয় কে? আপনার মানে বডির সৌন্দর্য বা আপনার বডির যে আউটলুক, সেটা থেকে এগুলো কাজ হয় না। এই কাজগুলো কোথা থেকে হয়? ব্রেন থেকে হয়। দেখেন এইচটিএমএলটাকে আরো সুন্দর করার জন্য, এইচটিএমএলটাকে আরো সুন্দর করার জন্য, আরো ডিজাইনেবল করার জন্য আমরা সিএসএস ইউজ করব, জাভাস্ক্রিপ্ট ইউজ করব, ঠিক না? অনেক অনেক ফাইলের সাথে এই ফাইলটার সম্পর্ক হবে এক সময়, ঠিক না? এই ফাইলের এই সম্পর্কগুলো, এই কানেকশন গুলো সব কোথায় থাকবে? হেডের মধ্যে থাকবে। কোথায় থাকবে? হেডের মধ্যে থাকবে। আর বডির মধ্যে কি থাকবে? অল অফ কন্টেন্ট ভিউ। অল অফ কন্টেন্ট ভিউ, যা আপনি দেখতে চান, যা আপনি ব্রাউজারে দেখতে চান, সব কোথায় থাকবে? বডির মধ্যে থাকবে। তাহলে হেড আর বডির মাঝামাঝি কি থাকবে? কিছু থাকবে না স্যার। কিছু থাকবে না। আর এই যে কিছু থাকে তাহলে আপনাদের নামে কেস করে দেওয়া হবে, বুঝছেন? সুন্দর করে একটা কেস করে দেওয়া হবে আপনাদের নামে। ওইখানে অন্য কোনো ট্যাগ নিয়ে কিছু অ্যাড করা যাবে না? না, কিছু না। বলে যখন দিছি নাই, আপনি সার্চ করে দেখতে পারেন, আমি বলি না, এটা W3 আপনাদের জন্য বলে দিছে, এখানে কিছু হবে না। ওকে ভাইয়া, ঠিক আছে? অনেকে ভুল করে এখানে কোড করা শুরু করে দিবেন, এগুলো আমরা পাই, কিন্তু আমরা যখন শুরুতেই বলে দিছি এই ভুল তো হওয়ার কোনো অপশন নাই। আর আমরা সবাই মানে ম্যাচিউর এখানে, যে আমরা বুঝতে পারি নাই স্যার, বুঝতে পারি না, এরকম তো আসলে না, মনে হয় সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদের কাজ হবে কি, এইচটিএমএল ট্যাগের মধ্যেই যাবতীয় সব ট্যাগ থাকবে, খালি ডক টাইপটা এইচটিএমএল এর বাইরে থাকবে, শুরুতেই থাকবে। ডক টাইপ কিন্তু আবার এখানে হয় না, এখানে হয় না, বুঝতে পারছেন? ডক টাইপ এখানে হবে না, ডক টাইপ কোথায় থাকবে? একদম শুরুতে থাকবে। এবং আপনি এই এইচটিএমএলটাকে আবার এখানে ডিজাইন করতে পারবেন না, নিচে
বুঝতে পারছেন? আমি একটু ফন্ট সাইজটা ছোট করি। এই দেখেন এইখানেও HTML আছে, আবার এখানে HTML শুরু করছি, পরে আর একটা পেজ। আসলে কি এটা পসিবল? এটা পসিবল না। একটা পেজে HTML ট্যাগ কয়টা থাকবে? একটাই থাকবে। এবং যাবতীয় যত ফাংশনালিটিস, যত কাজ সব কার মধ্যে থাকবে? HTML ট্যাগের মধ্যে থাকবে। এবং যাদের সাথে বাহ্যিক রিলেশন থাকবে এই ফাইলটার, কানেকশন থাকবে, প্রোগ্রামিং কানেকশন থাকতে পারে, ডিজাইনেবল কানেকশন থাকতে পারে, সব কার মধ্যে যাবে? হেড ট্যাগের মধ্যে যাবে। এর মধ্যে কি যাবে? বডির মধ্যে যা আপনি দেখতে চান ব্রাউজারে সব কোথায় যাবে? বডির মধ্যে যাবে। বডি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমি এতদূর যে লিখলাম, এই একটু বাদ থাক আপাতত। আমি এতদূর লিখলাম, এই যে index.html মনে আছে আমাদের আজকের ফাইল, জি স্যার। এতদূর যে লিখে ফেললাম, অলরেডি দেখেন আমার এখানে যদি আমরা পেজে যাই, পেজে অলরেডি এখানে আমার ওপেন আছে, এই যে পেজটা ওপেন আছে। আমরা একটু রিলোড দেই, কন্ট্রোল আর বাই কোণা থেকে, আমরা এত কিছু লিখলাম, কিছুই কি দেখা যাচ্ছে? না। কিছুই দেখা যাচ্ছে। আমরা আগের দিন শিখলাম না যে আপনি উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন না, কারণ আপনাকে সফটওয়্যার ইউজ করে করে আসতে হবে, একটা জিনিস আপনাকে সেট করতে হবে। ঠিক সেরকম আমরা কেবল করলাম কি, এই ফাইলটাকে HTML লেখার জন্য প্রস্তুত করে নিলাম। বুঝতে পারছেন? জি ভাইয়া। HTML লেখার জন্য আমরা প্রস্তুত করে নিলাম। মূলত যদি বলা হয় যে HTML এর সিনট্যাক্সটা কি, মানে HTML এর গঠনটা কি, এটাই হচ্ছে HTML এর গঠন। আপনি যদি এতটুকু নাও লেখেন তাহলে উত্তর ঠিক হবে। কেউ আসছে নাকি? আপনি যদি এটা নাও লেখেন, শুধু এতটুকু লেখেন, তাহলে HTML এর অ্যান্সার ঠিক আছে, যে HTML এর গঠন, HTML সিনট্যাক্স যাকে বলে, HTML এর গঠন এটা। বুঝা গেছে কথা? জি ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। রনি ভাই মনে হয় শুনতে পাচ্ছিলেন না। যাই হোক, আমরা সিনট্যাক্সটা পেয়ে গেলাম। এবার এত কিছু লেখার পরে, এত পরিশ্রমের পরেও কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলেন। জি স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হেডের মধ্যে আমরা কি লিখবো? হ্যাঁ, হেডের মধ্যে কি লিখবো আমরা একটু আগে বলছিলাম যে আপনার যে পরিচয়, আপনাকে আমি যখন নাম ধরে ডাক দেই যে রনি ভাই বা বাপ্পি ভাই, তখন আপনি কিন্তু আপনার ব্রেন থেকে এটা কমান্ড হয়, আমাকে ডাকছে, রাইট? হ্যালো হ্যালো, আপনাকে ডাকছি, তখন এটা কিন্তু আপনি বুঝতে পারেন আপনার ব্রেন থেকে। তাহলে এটা হেডের কাজ, মানে আপনার পরিচয় বহন করে কে? হেড। তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনি কোন কোন সার্কেলের সাথে রিলেটেড, আপনি কাদের দ্বারা চলেন, বা কে আপনাকে কন্ট্রোল করে, এটা কানেকশনটা কোথায় হবে? হেডের মধ্যে হবে। বুঝতে পারছেন? ঠিক এরকম এই ফাইলটাকে যারা কন্ট্রোল করবে, যারা ডিজাইন করবে, এগুলো সব কোথায় যাবে? হেডের মধ্যে যাবে। সিএসএস যে ডিজাইন করবে, সিএসএস ফাইল, সেটা এই হেডের মধ্যে কানেক্টেড হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু যদি হয়ে থাকে, আমরা এতটুকু আগে শিখবো। এখন তার আগে আমাদের কাজ হচ্ছে, এই যে পরিশ্রমটা করলাম, এখানে কোনো আউটপুট আসলো না, এটা মন খারাপের কাজ আর কি। হ্যাঁ, এটা মন খারাপের কাজ যে এতক্ষণ কাজ করলাম, বাট স্যার আমরা তো কিছুই দেখতে পেলাম না। কারণ আমরা কিছুই, আসলে এখানে যে কন্টেন্ট, ট্যাগের মাঝখানে যে কন্টেন্টটা থাকে, এরকম কোনো কন্টেন্ট দিছি এখনো আমরা? না। দেখা যায় কোনটা? শুধু কন্টেন্টটা দেখা যায়। কি দেখা যায়? কন্টেন্ট। শুধু কন্টেন্ট দেখা যায়। ট্যাগ কিন্তু ব্রাউজার শো করে না। ট্যাগ কখনোই ব্রাউজার শো করবে না। আপনারা যদি কখনো ট্যাগ শো করে বসে, তাহলে বুঝবেন কি আপনার ট্যাগের মধ্যে ভুল হয়েছে। বুঝতে পারছেন? এবার কথা হচ্ছে, আমরা এখানে যাই, আচ্ছা আমরা এখানে যাই,
কেটে দেই, এটাতে আমরা কাজ করতেছি, রাইট? এবার কথা হচ্ছে আমরা যে কন্টেন্টটা দিব সেটাই দেখা যাবে, দুই ট্যাগের মাঝখানে যেটা আমরা দিব সেট করব সেটাই দেখা যাবে। তো সেক্ষেত্রে এই দেখেন এই টোটাল নামটা এখানে ফাইলের নাম দেখাচ্ছে, রাইট? এখানে কিছুই নাই, আমরা হেডের মধ্যে এর একটা নাম দিব, একটা পরিচয় দিব, যে এখন থেকে তুমি ওই index.html ভাবে আসবা না, তুমি মানুষ, ঠিক আছে, তোমার একটা নাম থাকবে, তুমি HTML ফাইলের, ঠিক আছে, তোমার একটা নাম থাকবে, তোমার আমরা এইভাবে দেখতে চাই না। তখন আমরা এখানে একটা ট্যাগ বসালাম হেডের মধ্যে। এটা সিনট্যাক্সের মধ্যে আপনি না লিখলেও পারবেন, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে HTML এর গঠন কি, তখন এই ট্যাগটারও দরকার নাই। সিনট্যাক্স জাস্ট এটা, মানে গঠনটা কি। এবার কথা হচ্ছে আমরা ওই ট্যাগটা লিখবো, সেই ট্যাগটার নাম হচ্ছে, আমার লেখার নিয়ম দেখতেছেন, এই দেখেন শুরুতেই শেষ করে দিচ্ছি, দেখছেন? এবার ট্যাগ নেম, টাইটেল, কোনো কঠিন কোনো নাম না, দেখেন টাইটেল, মানে আপনার যদি বলা হয় আপনার নামটা কি, এখানে টাইটেল হিসেবে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? টাইটেল হিসেবে। এখানে যদি আমরা বলি ক্লাস 2, এটা আমাদের ইচ্ছা, আমরা ক্লাস 2 HTML ফাইল, আপনার নামও আপনি এখানে লিখতে পারেন। ব্রাউজার কোনটা দেখাবে? এতটুক দেখাবে, যেটা রাখবো সেটাই, হ্যাঁ এতটুক দেখাবে, এই টাইটেলও দেখাবে না, এই টাইটেলও দেখাবে না। ওকে, তো এখন আমরা কি করব খেয়াল করেন, এই যে পেজটা আসলাম, আমরা তো এটা সেভ করছি তাই না, এই কাজটা করে সেভ করলাম। এবার আমরা এখানে আসলাম, এসে এই পেজটাকে যদি রিলোড দেই, খেয়াল করেন এইখান এই জায়গাটা দেখবেন, এটা হচ্ছে টাইটেল, পেজের টাইটেল কোথায় থাকে? এইখানে থাকে। আমরা এখানে যদি একটা রিলোড দেই ছোট করে, ওই দেখেন ক্লাস 2, ক্লাস 2, ঠিক আছে? তো আমরা যদি এখানে আবার চেঞ্জ করি, J2, J2 সেভ, আবার রিলোড দেই এই পেজটাকে, আবার রিলোড দেই, এবার কি হলো? J2। তাহলে আমরা এতটুকু কাজ করার পরে কতটুকু দেখতে পেলাম? এইটুকু দেখতে পাচ্ছি এতখানি লেখার পরে, কারণ এর আগে যেটা লেখার দরকার ছিল সেটা জাস্ট একটা ফরম্যাট, HTML লেখার জন্য তৈরি করা একটা ফরম্যাট, আর কিছুই না। বুঝা গেছে? এখন আপনাদের কাজ হচ্ছে এই এতটুকু দেখে দেখে লেখা। তার আগে আমি আপনাদেরকে একটু বলে দেই, আমরা তো অনেক ট্যাগ ইউজ করবো, রাইট? অনেক ট্যাগ ইউজ করবো না? সেক্ষেত্রে আমরা যদি এইভাবে লেখা শুরু করি একই লাইনে, মানে এই বাম পাশ থেকে রাইট সাইড থেকে আপনি লেফট সাইড থেকে আপনি দেখেন একইভাবে একই লাইনে লেখা আছে, তো সেক্ষেত্রে কি হবে, একসময় যে এলোমেলো হয়ে যাবে, কোন ট্যাগের মধ্যে কোথায় শুরু কোথায় শেষ, এগুলো একটা মানে কনফিউশন চলে আসবে, ঠিক না? এটাকে সুন্দর করে লেখার জন্য আমরা কি করব, আমাদের সুযোগ থাকে, আমরা এই যে ট্যাগটার মধ্যে আমরা সাব ট্যাগ, এটা মানে এটার মধ্যে এই ট্যাগটা আছে, রাইট? এইগুলো আছে, আমরা কি করলাম, এই HTML ট্যাগের মধ্যে আছে হেড ট্যাগ, এক স্টেপ সরাই দিলাম। এটা কিভাবে দেওয়া যায়? আপনি আপনার কিবোর্ডে ট্যাব আছে, দেখেন তো ট্যাব, একদম বাম পাশে আমি এক ট্যাব ভিতরে দিয়ে দিলাম এটাকে, বডিও তো HTML এর মধ্যে, রাইট? তাহলে এটাকে এক ট্যাব ভিতরে দিলাম, আপাতত কাছাকাছি রাখি যেহেতু কিছু নাই। আচ্ছা টাইটেল তো হেডের মধ্যে, আচ্ছা টাইটেল হচ্ছে হেডের মধ্যে, তাহলে কোথায় যাবে? হেডের মধ্যে একদম নিচে। এইবার দেখতে একটু মানে ই লাগতেছে না যে আমরা এখন বুঝতেছি কিন্তু কে কোন ট্যাগের মধ্যে, জি এখন ঠিক না? কোন ট্যাগটা কোন ট্যাগের মধ্যে এবার কিন্তু দেখলে বোঝা যাচ্ছে, রাইট? আমরা ঠিক এইভাবে কোড করব, যেন আপনার কোড লাখ কোড হোক, কিন্তু আপনার কোড দেখলে যেন বোঝা যায় কোথা থেকে কতটুকু শেষ, কোথায় শুরু এবং কার মধ্যে কে আছে। এই যে সিস্টেমটা, এটাকে বলে ট্যাগ নেস্টিং বলে। এটাকে কি বলে? ট্যাগ নেস্টিং। এবার কথা হচ্ছে আপনাদেরকে আমি যেটা বলছি, মাইক্রোফোনটা কার অন হচ্ছে, বাইরের নয়েজ আসতেছে।
প্লিজ একটু অফ করবেন। আচ্ছা, এবার আপনারা খেয়াল করেন যে আমরা চিঠি লিখি না, প্রিয় উমুক, পত্রে সালাম নিয়ত, লাস্টে যাই ইতি তুমুক, হ্যাঁ, আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম, আমরা এইভাবে লিখতে পারতাম। তাহলে HTML, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল, টাইটেল ক্লোজ, আসলো না। এইভাবে লেখলে তো ঝামেলায় পড়ে যাবো। এইভাবে যদি আপনি লেখেন সেক্ষেত্রে এক সময় যে কোথায় যে হেড ক্লোজ হবে আর কোথায় যে বডি ক্লোজ হবে এটা আপনার মাথায় আসবে না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, অনেক প্রেসার হয়ে যাবে। আপনি কি করবেন, শুরুতেই হেড HTML ক্লোজ, যে আমার যে শর্ট কোড করা অভ্যাস, আমি কি করতেছি 2 অক্ষর লিখেই ইন্টার দিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে হেড, তারপর কথা হচ্ছে বডি, বডি ক্লোজ। এবার আমরা বলতেছি যে হেডের মধ্যে কি থাকবে, টাইটেল, টাইটেল, টাইটেল। এই টাইটেলের মধ্যে যেটা দিব এই 2 ট্যাগের মাঝখানে সেটাই দেখা যাবে। এটা নাম হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, আমাদের ওয়েব পেজের নাম ওয়েব ডিজাইন। আমরা এটা সেভ করলাম। ভাই বোর্ডের মধ্যে কিছু দেন, তারপর না, বডিটা আমরা পরে দেখব। আমরা এই যে ওয়েব ডিজাইন দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এবার টাইটেল আমরা চেঞ্জ করছি। এবার তো আপনাদের কাজ হবে এই কাজটুকু এখন ট্রাই করা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন আছে। হ্যাঁ অবশ্যই, একটু প্রশ্ন, অবশ্যই। যে আপনি এই যে টাইটেল লিখছেন না, হেড টাইটেল, মানে একটু ব্রাউজারটা ওপেন করেন। হ্যাঁ, ব্রাউজার, এই যে ওয়েব ডিজাইন লিখছেন না, পাশে যে পৃথিবীর গোল চিহ্ন, ফেসবুকে বা গুগলে গেলে তো আমরা দেখি ফেসবুকের লোগোটা বা গুগলের লোগোটা, মানে এইটা কিভাবে করা যায়? আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে এখন দেখাবো না। এটা হচ্ছে আপনার আইকন। এমনি কোথায় লেখে, বোর্ডের মধ্যে লেখে নাকি? এটা হচ্ছে এইখানের নিচে যা আছে, এই বডি মানে ব্রাউজারের বডিতে যেটা আপনি দেখতে পান সেটা সব বডিতে, আর উপরে যা দেখতেছেন এগুলো সব হেডের মধ্যে। এটা একটা আইকন ইউজ করা যায়। এই আইকনটা আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। ফেভিকন বলে এটা কি বলে, ফেভিকন আইকন। হ্যাঁ, ফেভিকন আইকন যেটা আর কি। তো যাই হোক, আমরা ওইদিকে এখন না যাই। আমরা আমাদের হাতে টাইম হচ্ছে 2 মাস। এর মধ্যে আমাদেরকে ওয়েব ডিজাইনের একটা মিনিমাম লেভেল স্টেজ তৈরি করতে হবে, যেন আপনি যে কোনো ডিজাইন দেখে তার মেইন লেআউটটা সুন্দর করে তৈরি করে ফেলতে পারেন। তারপরে আমরা বাকি 3 মাস বা 2 মাস যা আছে আমরা অ্যাডভান্স লেভেল দেখবো যে কত রকম ডিজিটাল করা যায় এটাকে। ঠিক আছে? তো এই জন্য আমরা HTML এর যেটা ইম্পর্টেন্ট সেটাই এখন আপাতত দেখব। ঠিক আছে? যেটা ছাড়া HTML চলবে না, যেটা ছাড়া আপনি বেসিক বুঝবেন না, যেটা ছাড়া আপনি নেক্সট টাইম আর আগাতে পারবেন না, আমরা সেইগুলোই দেখবো এখন। ঠিক আছে? তাহলে আপনারা এটা দেখে দেখে হলো এই কাজটুকু করে ফেলেন। আর কারো প্রশ্ন থাকলে আপনি আমাকে ভাইয়া কথা ঠিকমতো বোঝা যাচ্ছে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এখন আপনারা এই কাজটুকু করেন। আপনাদের যদি বলা হয় যে হ্যালো ভাইয়া। হ্যালো জি ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছেন বর্ণা? ভাইয়া কথাগুলো ঠিকমতো আসতেছে না। এটা মনে হচ্ছে আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে হয়তো। আর সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। রিফ্রেশ দিতে পারেন আপনার ব্রাউজারটা। আচ্ছা, তো যখনই বলা হবে যে HTML সিনট্যাক্স লেখেন, আপনি এতটুকু না লিখলেও হবে, এতটুকু না লিখলেও হবে। তো আপনার এই কাজটুকু আপাতত আপনার যে এই ইনডেক্স ফাইলটা তৈরি করছেন সেটা এতটুকু করে আমাকে একটু দেখান। সবাই করেন। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তো আমরা একটু আগে একটা পেজে গেছিলাম না?
ফরেস্ট দেখেন এখানে ট্যাগের অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি, কোনোটা বোল্ড, কোনোটা একটু নরমাল, কোনোটা ইটালিক, রাইট? এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি। এই জাস্ট এইগুলো হচ্ছে এইচটিএমএল এর কাজ হচ্ছে এইগুলোকে মানে পুট করা এইচটিএমএল পেজের মধ্যে। আর এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর কাজ হচ্ছে সিএসএস এর। ঠিক আছে, আমরা শুধু আগে আপাতত এইচটিএমএল এর কাজগুলো দেখব। আচ্ছা ভাইয়া, ওই যে পেজের যে উপরে হোম পেজেস সার্ভিসেস প্রজেক্টস এগুলো লেখা আছে, এটা কোন অংশের? এটা কি হেড? এটা হচ্ছে হেডের, এটা এই হেডটা এইচটিএমএল এর হেড ট্যাগের মধ্যে না, এটা হচ্ছে এইচটিএমএল এর বডি ট্যাগের মধ্যে, এটা হচ্ছে হেডের একটা পার্ট। ওয়েবসাইটটার হেড বলে আমরা চিনি এটাকে। এখানে লোগো, নেভিগেশন সবকিছু এখানে আছে, কিছু ইনফরমেশন আছে অলরেডি। এখানে আমরা কি তাহলে এক্স্যাক্টলি কোন কোন অংশটাকে হেডের অংশ বলবো আমরা এই পেজটার মধ্যে? এই পেজটার মধ্যে আমরা হেডটাকে হিসেবে ধরতেছি হচ্ছে এই উপরের যে পার্টটা আছে হেড টপ, এই যে ইনফো, তারপরে ফোন নাম্বার, এটা। তারপরে যে কনস্ট্রাকশন, এটা লোগো, এটা হচ্ছে নেভিগেশন, এতটুকু আমরা হেড পার্ট হিসেবে ধরি, হেডার হিসেবে ধরি এটা ওয়েবসাইটে। কিন্তু এটা কিন্তু হেড ট্যাগের মধ্যে যাবে না, কারণ এটা কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। যেটা ব্রাউজারে দেখা যাবে সেটা অবশ্যই হেড ট্যাগের মধ্যে যাবে না। আপনার যে ট্যাগের রুলস গুলো বলছি যে কিভাবে লিখতে হবে, শুরু ট্যাগ শেষ ট্যাগ আগে লিখতে হবে, তারপরে ওর ভিতরে কন্টেন্ট দিতে হবে, তাই না? আমি এভাবে বলছি কিছু কথা, এই কথাগুলো আপনাদের জন্য কোনোভাবেই ভুল না হয়, এই জায়গার মিস্টেক গুলো না হলে আপনারা কোড খুব দ্রুত শিখতে পারবেন, মানে খুব দ্রুত করতে পারবেন, ফ্রেশ কোডিং হবে। আর এখানে কথা হচ্ছে যে যত ফ্রেশ কোডিং করতে পারবেন, একজন ক্লায়েন্ট বা একজন ডেভেলপার আপনার কোডটা যত ভালো বুঝবে, আপনি তত জনপ্রিয়তা পাবেন। ঠিক আছে, এখন আমরা আমাদের কোডে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট হিসেবে আমরা দেখতেছি, আমরা এই যে বডি ট্যাগের মধ্যে এখন কিন্তু বডি ট্যাগের মধ্যে কাজ করব। হেডলাইন বলে যে কথাগুলো আছে না, হেডলাইন লেখার জন্য যে ট্যাগটা আমরা ইউজ করি সেটা এখানে 6 প্রকার আছে। কয় প্রকার আছে? 6 প্রকার। 6 প্রকার। এইচন, একটা ট্যাগের নাম কি? এইচন। এইচন ক্লোজ। আমরা এখানে লিখলাম দিস ইজ হেডলাইন। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা লাইন লিখলাম H2, তারপরে আরেকটা লাইন লিখলাম H3। এগুলো লিখে নিই আগে। 4 5 6। আমরা সরি ভাই সবগুলো 3 কেন? কয়টা হলো? 6টা। আমরা একটু ভিউতে যে দেখি আসলে কয়টা কি অবস্থায় আছে। আমাদের এখানে ছিল পেজটা, এটা আমাদের পেজ। দিস ইজ হেডলাইন, দিস ইজ হেডলাইন। এটাতে আমরা 1 2 3 বলে দেই, তাও সুন্দর। 1 2 3 4 5 6। সবাই দেখতে পাচ্ছেন তো?
হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। কেন 1 জি 2 ভাইয়া, দেখা 3 যাচ্ছে। 4 5 6 দেখেন, 1 সব থেকে বড়, 1 সব থেকে বড়, 6 সব থেকে ছোট। ছোট। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বুঝবেন যে কোন হেডলাইনটার ইম্পর্টেন্সি কতটুকু সাইজে দেখাতে চান, তার উপর ডিপেন্ড করে আপনি 1 থেকে 6 পর্যন্ত নেবেন। ঠিক আছে, লেখার নিয়ম তো সবাই দেখছেন, ঠিক আছে না? জি ভাইয়া। এবার কথা হচ্ছে, আপনাদের কাছে কারো প্রশ্ন আছে? সবাই একটু ট্রাই করেন তো, এই দুইটা, এই যে দুইটা লাইন, হ্যাঁ, হেডলাইন, দিস ইজ হেডলাইন 2, দিস ইজ হেডলাইন অন এর পাশে বসাতে পারবেন কেউ? নিচে চলে আসছে, পাশে বসাতে পারবেন? প্রত্যেকটা তো আলাদা আলাদা ট্যাগ, পাশে তো বসবে না। হ্যাঁ অবশ্যই। তাহলে এইগুলো কিভাবে লিখছে? এই যে আমরা একটা ডিজাইন দেখতেছিলাম একটু আগে, এখানে একটা ট্যাগ, এটা টাইটেল, এটা একটা টাইটেল, পাশাপাশি বসছে না? ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ভাই ওটা তো হেডলাইন, হেডলাইন তো মানে আলাদা আলাদা লিখতে হয়, কিন্তু এটা যদি পি ট্যাগ হইতো বা স্ট্রং ট্যাগ হতো, বোল্ড ট্যাগ হইতো, মানে ডিসপ্লে ব্লক করা নাই, এটা তো ডিসপ্লে মানে এটা অ্যাডভান্স, মানে একটু আমি এটা মানে আগে তো দেখছি এর জন্য। আচ্ছা, এখানে আপনি ক্লিয়ার করতে পারেন না বিষয়টা, আর একটু ক্লিয়ার করতে পারবেন? আপনি পি ট্যাগও পাশাপাশি বসাতে পারবেন না আমি যদি দেই? পি ট্যাগ পাশাপাশি বসবে, কারণ ওটা অটোমেটিক ডিসপ্লে ব্লক করা নাই, আর না, হেডলাইন তো অটোমেটিকলি পি ট্যাগ ডিসপ্লে ব্লক পাশাপাশি করা। বসবে না। আমরা হেডলাইনটা আসলে দেখছি, এরপরে যাচ্ছি কথাটা। হেডলাইনটা দেখছি, হেডলাইন ট্যাগের জন্য কয়টা ট্যাগ আছে? একটু চ্যাটে লেখেন, চ্যাটে লেখেন তো কয়টা ট্যাগ আপনি দেখছেন হেডলাইনের জন্য? 6টা দেখলাম। ফেরদৌস ভাই বলছে ব্লক লেভেল ট্যাগ, গুড। ইনলাইন ভাইয়া। হ্যাঁ, ইনলাইন ট্যাগটা বুঝি নাই। উত্তম ভাই, উত্তম ভাই বলেন। আমি বলতেছি কি এই ট্যাগটা, হ্যালো, বলতেছি কি এই ট্যাগটা কি অটোমেটিক একটা করে লাইন ব্রেক নেয় না? অটোমেটিক লাইন ব্রেক নেয়, কিন্তু এই বিষয়টা কেন এটা দেখবো আমরা, ঠিক আছে? 6টা, গুড। হেডলাইনের জন্য 6টা ট্যাগ আছে, ঠিক আছে। এবার আপনারা একটা প্যারাগ্রাফ লিখবেন, তাহলে প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ? অবশ্যই পি ট্যাগ, পি প্যারাগ্রাফ, পি প্যারাগ্রাফ লেখার জন্য কি থাকবে? পি ট্যাগ। দেখছেন সব ট্যাগ কিন্তু শুরু শেষ আছে, দেখছেন? জি। এখানে আমরা একটা কাজ করি, আমরা ছোট করে একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি। এই ছোট একটা প্যারাগ্রাফ আমরা কপি করে নিলাম। এইখানে যেহেতু প্যারাগ্রাফের ভিতরে হবে, প্যারাগ্রাফের বাইরে তো হবে না নাকি? না, ভিতরে দিয়ে দিলাম, প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। আপনি একটু লাইন ব্রেক করতে পারেন। লাইন ব্রেক করতে পারেন। আমাদের ভিউটা একটু দেখি। প্যারাগ্রাফ তো লাইন ব্রেক হলো না, হয়েছে? প্রশ্নগুলো দেখেন, আমি কি কি প্রশ্ন করতেছি আপনাদের, রেখে দেন প্রশ্নগুলো, এটার সমাধান আমরা দেব। হেডলাইন দুইটা পাশাপাশি আনতে পারলাম না, প্যারাগ্রাফটা লাইন ব্রেক হলো না। এখানে কি সুন্দর করে প্যারাগ্রাফটা দেওয়া আছে, বাট এখানে লাইন ব্রেক হলো না। কটা প্রশ্ন পাইছেন? 2টা প্রশ্ন পাইছেন না? জি। এখন আপনাদের একটা জিনিস দেখাই, ট্যাগের মানে ব্যক্তিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে ট্যাগ 2 প্রকার। ব্যক্তিগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে ট্যাগ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ, ব্লক লেভেল ট্যাগ। একটা হচ্ছে কি ব্লক লেভেল ট্যাগ। এই সাজেশনটা লিখে রাখছেন সবাই একটু? টেক্সট, লিংক, ইমেজ, লিস্ট, এই কটাই আমরা শিখবো মূলত, ঠিক আছে? এই কটা ট্যাগের মধ্যে অনেক ট্যাগ আছে, কিন্তু অ্যাট্রিবিউটের কাজ আছে, যাই হোক ওগুলো আমরা দেখব। ব্লক লেভেল ট্যাগ, ব্লক লেভেল ট্যাগ। এই ব্লক লেভেল ট্যাগ আবার কি? দেখেন আপনার
যে সমাজ, আপনার যে মানুষ চারিপাশে, এর মধ্যে কিছু কিছু মানুষ আছে ক্ষমতাধর, দেখছেন? জি যেমন ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যখন রাস্তা দিয়ে যান তখন দেখবেন রাস্তার সিকিউরিটির কারণে, এমার্জেন্সির কারণে রাস্তা টোটাল ব্লক করে দেওয়া হয় যেন উনি দ্রুত পৌঁছাতে পারেন এবং নিরাপদ থাকেন, রাইট? আপনার আমার জন্য তো এটা থাকে না, থাকে? না তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সে আর আমি কিন্তু এক এক মানুষ, মানে একই লেভেলের মানুষ না। উনি একটু ব্লক লেভেল, আমরা হচ্ছি নর্মাল। আমরা কি নর্মাল? আমি যতটুক আমি যখন রাস্তায় হাঁটবো তখন আমার যতটুক জায়গা দরকার, এর বেশি কোনো জায়গা আমি কিন্তু কাউকে ঠেলে ফেলাইতে পারবো না, এই আমি হাঁটতেছি তুমি সরে যাও, এরকম কোনো সিস্টেম আমাদের নাই, আছে? আপনি যদি একটু কমিশনার হন তাহলে দেখা যাবে আপনার জন্য, আপনি যখন হাঁটতেছেন সামনে ফাঁকা হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে লোকজন, সালাম দিয়ে দিয়ে সরে যাচ্ছে। তার মানে আপনি কিন্তু সাধারণ, একদম সাধারণ না, আপনি আরেকটু উপরে। তার মানে এখানে সাধারণ আর একটু ইম্পর্টেন্সি বলে একটা কথা, দুইটা ভাগ চলে আসে। তাহলে ট্রেড, এখানে এই যে ট্যাগ, এই ট্যাগের ক্ষেত্রে হচ্ছে কি ব্লক লেভেল ট্যাগ আর আছে কি নরমাল ট্যাগ। নন ব্লক ব্লক লেভেল ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে কি, আপনি যে লাইনে ওকে রাখবেন ওই লাইনে ও কাউকে ঢুকতে দিবে না। এটা ওর বংশগত বলতে পারেন, জন্মগত বলতে পারেন, ওরা এইভাবে তৈরি করা হয়েছে। ওকে আপনি যেখানে রাখবেন, আপনি যখনই একটা ট্যাগের বৈশিষ্ট্য জানবেন তখন আপনি তাকে ইউজ করতে পারবেন, রাইট? আর আপনি যদি নাই বুঝেন ও কি করতে পারে, তাহলে আপনি কোথায় ওরা ডাকবেন, ও কি কাজ করবে, একটা ঝামেলা। আপনাকে এই জন্য একটু কষ্ট করে জেনে নিতে হবে, যারা ওয়েব ডিজাইনটাকে খুব ডিপ লেভেল ভাবে চিন্তা করতেছেন, এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিন্তু মানে এই ট্যাগগুলোকেও আমরা দেখেন আমাদের জীবনের সাথে মিলাই শিখতেছি, আমরা কম্পিউটারের কোনো ভাষায় শিখতেছি না, শিখতেছি অতএব একটু সহজ করার চেষ্টা করতেছি, আপনারা একটু সেভাবে নেবেন। তো আমরা দেখি এই যে ব্লক লেভেল ট্যাগ কোনগুলা, যেগুলো হচ্ছে আপনি যে লাইনে রাখবেন সেই লাইনে ও ছাড়া আর কাউকে জায়গা দিবে না, দিবে প্রধানমন্ত্রী। হ্যাঁ। এবার আমরা দেখি এই ব্লক লেভেল ট্যাগ কেমনে বুঝবো। যে কোনো ট্যাগের পরে, সবাই খেয়াল করেন, যে কোনো কন্টেন্টের পরে, এটা একটা কন্টেন্ট, আপনি যে কন্টেন্টটা দেখতে চাচ্ছেন সেই কন্টেন্টের উপরে মাউসটা নেবেন, মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করেন সবাই। জি আচ্ছা, রাইট বাটন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে ইনস্পেক্ট লেখা আছে, ফায়ারফক্সে লেখা আছে ইনস্পেক্ট এলিমেন্ট, জাস্ট ইনস্পেক্ট লেখা আছে। এখানে আপনি যখনই ক্লিক করবেন তখন দেখবেন এইখানে কোডগুলো চলে আসছে, আপনি যে কোডগুলো করছেন সব এই নিচের ভাগে চলে আসছে। খেয়াল করেন এই যে H1, H2, H3, এই চনের মধ্যে নীল একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এই নীল যে দাগটা, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে এই চন নিজে ইউজ করবে, এই জায়গাটা নিজে ইউজ করবে, ভবিষ্যতে ইউজ করবে, সে এই লাইনটা পুরোটাই লিখতে পারে। কিন্তু উপরের নিচে যে কমলা কালারটা দেখতে পাচ্ছেন, এটা কি কালার? কমলা কালারই ধরেন, এই কালারের জায়গাটা ও ব্যবহার করবে না, ও কি করবে না, ব্যবহার করবে না, বাট ওইখানে ও কাউকে আসতেও দিবে না, কথা বুঝছেন? তো সেক্ষেত্রে কি হবে, আপনি এই লাইন 1 কে লাইন 2 এর পাশে আনতে পারবেন না। তবে আপনি আনতে পারবেন, কখন আনতে পারবেন? যখন আপনি ডিজাইনের স্বার্থে আপনি এরকম বক্স আগে ডিজাইন করবেন, যখন বক্স আগে ডিজাইন করবেন এরকম, তারপরে যদি আপনি এই ব্লক লেভেল ট্যাগটাকে এখানে নিয়ে আসেন, এই ব্লক লেভেল ট্যাগটাকে এই বক্সে একবার নিয়ে আসেন, এইখানে নিয়ে আসেন, তারপর এখান থেকে কপি করে আবার দেন, এখানে আসবে, আবার দেন, এখানে আসবে। তার মানে কি এটা পাশাপাশি বসছে না? আবার হ্যালো, জি ভাইয়া, এরা পাশাপাশি বসছে, কিন্তু কি ওয়েতে বসছে, আপনাকে আগে ঘর বানায় বানায় রাখা লাগছে, তাই না? কিন্তু আপনি যদি পুরো একটা ঘরের মধ্যে রাখতে চাইতেন, পুরো একটা ঘরের মধ্যে এদেরকে রাখতে চাইতেন, এই বক্সগুলো থাকবে না, এই একটাই ঘর থাকবে, তখন এরা একজনের পাশে আরেকজন কখনোই আসবে না।
বোঝা গেছে কথাটা? জি ভাইয়া। গুড। ওকে, আপনি যতটুকু সীমানা দিয়ে দেবেন অতটুকু ওর মধ্যে কাউকে ঢুকতে দিবে না। প্যারাগ্রাফটা নিয়ে একটু বলি। এই দেখেন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মাউসটা নেন, রাইট বাটন ক্লিক করেন, ইনস্পেক্ট করেন, এই দেখেন প্যারাগ্রাফ, দেখছেন? জি ভাইয়া। আমার প্যারাগ্রাফটা এতটুকু, তাহলে আমি পাশে আরেকটা বসাতে পারতাম, আরেকটা প্যারাগ্রাফ। বাট খেয়াল করেন এই প্যারাগ্রাফটা কতটুকু জায়গা নিছে, পুরো নীল কালারটা হচ্ছে ও ইউজ করবে তাই, আর উপর নিচে যে জায়গাটা নিছে ওই জায়গাটার মধ্যে কাউকে আসতে দিবে না। তার মানে এও একটা ব্লক লেভেল ট্যাগ। বুঝা গেছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে তাহলে নরমাল ট্যাগ কোনগুলা? যে ট্যাগগুলো একটার পাশে একটা হিউজ পরিমাণ লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ কারো ঠেলাঠেলি করবে না, সরাই দিবে না, এরা সবই নরমাল। যেমন ধরেন আমার ইম্পর্টেন্ট ভাবে আমরা কিছু ট্যাগ আমরা দেখতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে আমি ট্যাগের মধ্যে ট্যাগ তো লিখতেছিলাম অনেক সময়, তাই না? এই যে এই ট্যাগগুলো তো ট্যাগের মধ্যে ট্যাগ লিখছি, তাই না? এরকম আমরা আরেকটা ট্যাগ লিখবো এখানে। আমরা চাচ্ছি কি এতটুকু, এই শব্দগুলোর পরে আমরা এখানে ব্রেক দিছি না, এই ব্রেকটা আমাদের এখানেও দেখা যাবে, আমাদের এখানেও এই ব্রেকটা আসবে। এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে বিআর ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ। বিআর মানেই ব্রেক। HTML5 এ বিআর ট্যাগের পরে সিঙ্গেল ট্যাগের পরে কোনো কিছু ইউজ করা লাগে না। যদি এটা XHTML আগের ভার্সন হতো তাহলে এখানে একটা স্ল্যাশ দরকার ছিল, বাট এখন এটা দরকার হচ্ছে না। তারপর আমরা যদি কোনো ভুল থাকে আমি কারেকশন করে আপনাদেরকে পরে আবার ইনফরমেশনটা দিব। সিঙ্গেল ট্যাগগুলোর কোনো স্ল্যাশ দরকার হয় না। ওপেনিং ট্যাগের মতো এটা শুরু করবেন, কিন্তু এটার কোনো শেষ নাই। কে জানি বারবার বলতেছিলেন আমাকে যে সিঙ্গেল ট্যাগের ব্যাপারে, এটা দেখেন আমাদের প্রয়োজনে একটা সামনে চলে আসছে অলরেডি। হ্যালো, সবাই আছেন? জি ভাইয়া। জি শুনতে পাচ্ছি। তো এইখানে যে আমরা বিআর দিলাম, প্রত্যেকটা লাইনের শেষে একটা করে বিআর দিলাম। আমরা যদি এখন ভিউতে যাই তাহলে দেখা যাবে প্যারাগ্রাফটা একটা লাইন ব্রেক করছে, দেখছেন? জি ভাইয়া। তার মানে আপনার আমার মনের মতো করে কথা বললেই হবে না, এটাকে সব সময় বলে দিতে হবে তুমি এইটাই করবা, ও সেটাই করবে। ওরে যখনই বলছি লাইন ব্রেক, আমরা এখানে দেখি যে লাইন ব্রেক করাই দিচ্ছি। এই যে একটা লাইন, তারপরে ব্রেক, বিআর, একটা লাইন, তারপরে বিআর, একটা লাইন, তারপরে বিআর, এইভাবে ব্রেক করে করে লাইন ব্রেকের জন্য আমরা ইউজ করতেছি কোনটা? বিআর ট্যাগ। সবাই লিখতেছেন তো? লাইন ব্রেকের জন্য বিআর ট্যাগ এর কোনো স্পেশালি কোনো এর সাথে কোনো কন্টেন্ট নাই, আছে? এই যেমন ধরেন H1 এর মধ্যে এটা একটা কন্টেন্ট, প্যারাগ্রাফের মধ্যে এটা একটা কন্টেন্ট, বাট বিআর ট্যাগের নিজস্ব কোনো কন্টেন্ট নাই। ও শুধু বিআর লিখলেই ব্রেক হয়ে যাবে। ওখানে কোনো টেক্সট, কোনো প্যারাগ্রাফের মধ্যে আপনি যদি বিআর লেখেন অটোমেটিক্যালি ওটা কি হবে? ব্রেক হয়ে যাবে। তো এই ব্রেক হওয়ার জন্য ও কিন্তু কোনো ব্লক লেভেল কিছু তৈরি করে নাই, যেখানে বলছেন সেখানে ব্রেক হয়ে গেছে, ও আর কিছু করে নাই। কিন্তু প্যারাগ্রাফটার দিকে তাকায় দেখেন, ও কিন্তু কি করছে? প্যারাগ্রাফটার এখানে প্যারাগ্রাফের উপরে মাউস নিয়ে আসেন, এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করেন, দেখেন এই প্যারাগ্রাফটা আমরা যদি এখানে দেখি ও টোটাল জায়গা দখল করছে, দেখছেন? ডান পাশে মানে বাম পাশে আর ডান পাশে ওরে রাখা মানে অনেক জায়গা, কিন্তু ও কাউকে বসতে দেবে না। সেই হিসেবে আমরা যদি এরকম বক্স ডিজাইন করে করে যখন বক্স ডিজাইন করতে পারবো, বক্স ডিজাইন করে করে রাখি, তাহলে এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ রাখা যাবে। কিন্তু যদি একটা বক্সের মধ্যে রাখতাম তাহলে প্যারাগ্রাফ ঠিক এরকম হতো। এটা ওর বৈশিষ্ট্য। আর লাইন ব্রেকটা আমরা দেখলাম বিআর। আমরা যদি মনে করি দুইটা প্যারাগ্রাফ রাখবো, আমরা এই কপি করে নিই, এখান থেকে এই প্যারাগ্রাফটাকে কপি করে নিচে দিয়ে দিই, নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, সবসময় প্যারাগ্রাফ যখন লিখবো তখন ওর সামনে ট্যাগ হিসেবে পি লিখে সবসময় এটা করতে হবে। অবশ্যই আপনি যখন আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে গুগল আপনাকে ওয়েবসাইটটা চিনবে, ঠিক আছে?
তো যখনই আপনার পি ট্যাগের মধ্যে কোনো কিছু লেখা থাকবে তখন গুগল বুঝবে এটা একটা প্যারাগ্রাফ আর্টিকেল। যখন আপনি এইচ এর মধ্যে লিখবেন তখন বুঝবে এটা খুব ইম্পর্টেন্ট একটা টেক্সট। আপনি যখন সার্চ দেন না, এটা হচ্ছে অন পেজ এসইওর মতো, এটা অন পেজ এসইও বলে। আর একজন ডিজাইনার অন পেজ এসইও যদি না জানে তাহলে ক্লায়েন্ট তার উপরে খুশি হতে পারে না। যেমন ধরেন ওয়েবসাইট, এটা সার্চ দিলাম, দেখেন ওয়েবসাইট সার্চ দেওয়ার সাথে সাথে এটা খুঁজলে দেখা যাবে এটা ওয়েবসাইটের কোন একটা বড় টাইটেল, এইচ অন, কোন একটা এইচ অন থেকে এটা নিয়ে আসছে। এটা একটা প্যারাগ্রাফ, দেখছেন? জি ভাইয়া। এখানে ওরা স্পেশাল কিছু লিংক আছে, সেই লিংক গুলো ওরা এখানে দিয়ে রাখছে। বুঝতে পারছেন? তো এখন আমরা প্যারাগ্রাফ গুলো দেখলাম, এর মধ্যে ব্লক লেভেল ট্যাগ দেখলাম, নরমাল ট্যাগও একটা দেখলাম। এবার যদি আমরা বলি নরমাল ট্যাগ আমরা আরো কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো কেমন? আমরা এই প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই প্রথম লাইনটাকে আমি আন্ডারলাইন করব। কি করব? আন্ডারলাইন। তাহলে এতটুকুর শুরু এবং শেষটুকু দেখেন আমি সিলেক্ট করছি, শুরু এবং শেষ আমাকে বলে দিতে হবে কতটুকু আন্ডারলাইন হবে। বুঝা গেছে? তাহলে আন্ডারলাইন ট্যাগটা হচ্ছে ইউ ট্যাগ। কি ট্যাগ? ইউ ট্যাগ। এবং এখানে ক্লোজ, এটা একটা পেয়ার ট্যাগ। দেখেন এর পরপরই কি হলো, আমাদের প্রথম লাইনটা আন্ডারলাইন হয়ে গেছে, দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই? জি। তাহলে ইউ ট্যাগ লেখার কারণে কিন্তু পুরো লাইন ব্লক করে নাই, করছে? আমরা একটু দেখি ইউ ট্যাগটাকে সিলেক্ট করে। যে লাইনে ইউ ট্যাগ দিয়ে লিখবো শুধুমাত্র সেই লাইনটাই আন্ডারলাইন হবে। যে লাইন না, আপনি যতটুকু, দুইটা ওয়ার্ড হতে পারে, আপনি যতটুকু সিলেক্ট করবেন, দেখেন এখানে ইউ লেখা, দেখছেন? জি, এটা চিহ্ন দেখা যাচ্ছে গোল, দেখছেন? ইউ। এই ইউতে লেখার কারণে আমার কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে দেখেন তো। ইউটাকে আমি যখন মাউস এখানে রাখলাম কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে? ব্লক লেভেল কোনো বৈশিষ্ট্য এখানে নাই, আছে? নাই। আমরা একই ট্যাগের পরে অনেকগুলো স্টাইল দিতে পারি, যেমন ধরেন আই ট্যাগ। যদি আমরা এখন ডেভেলপমেন্টে আই ট্যাগটা একটু অন্যভাবে ইউজ করি, আমি তারপর দেখা দিচ্ছি বেসিক এটা কি ছিল। হ্যাঁ, আই ট্যাগটা কি ইউজ হয়? হ্যাঁ, ইটালিক। আইটাতে কি ইটালিক ভাইয়া? ইটালিক করার জন্য টেক্সটটাকে। দেখেন আমি এই আই ট্যাগটা কিন্তু এর বাইরে দিতে পারতাম নাকি? অনেকেই ভুল করে। হবে এটা? এটা হবে না, কারণ কি আপনি কার মধ্যে লিখতেছেন বলেন তো? আপনি যদি এই ইউ ট্যাগটাকে একটা বক্স মনে করেন, তাহলে আই যদি বক্সের মধ্যে রাখেন, আই কি বক্সের বাইরে চলে যাবে? না, যাবে না। তাহলে আপনাকে না, আইটা ইউর ভিতরে দিতে হবে। ভিতরে দিতে হবে। তাহলে এখন দেখেন, একটা কোশ্চেন। হ্যাঁ অবশ্যই ভাই। ইউ ট্যাগটা কোথায় ইউজ হয় একটু আরেকবার বললে ভালো হতো। বুঝি নাই, আরেকটু প্রশ্নটা বলেন। ইউ ট্যাগটা কোথায় ইউজ হয় একটু এটা যদি আরেকবার বলতেন ভালো হতো। ইউ ট্যাগটা আপনি এখানে একটু দেখেন, ইউ ট্যাগটা ইউজ হয় সেই ক্ষেত্রে যখন আপনাকে একটা আন্ডারলাইন করতে হবে একটা টেক্সটকে। ও আচ্ছা। হ্যাঁ, এটা হতে পারে আপনি যে কোনো একটা এইচ অন কে আন্ডারলাইন করেন, প্রথম এইচ অনটাকে আমরা আন্ডারলাইন করে দিলাম। বুঝতে পেরেছি। ইউ, এবং এই আন্ডারলাইনটা কোথায় ক্লোজ হচ্ছে? ভাই মাইক্রোফোন অফ করেন। হ্যালো। হ্যাঁ, বুঝা গেছে? এই যে সেক্ষেত্রে আমাদের এই এই এইচ অনটা আন্ডারলাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? ইউ ট্যাগ দেখলাম, এখানে আই ট্যাগ দেখলাম। আচ্ছা, এরপরে আমরা প্যারাগ্রাফের মধ্যে অনেক সময় দেখা যায় না যে একটা ওয়ার্ড খুব বোল্ড বা দুইটা ওয়ার্ড খুব বোল্ড, একটা নরমাল প্যারাগ্রাফের মধ্যে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে, আমরা এই প্রথম দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে আমরা বোল্ড করব। কি করব? বোল্ড করব। তাহলে আমরা এখানে বি ট্যাগ লিখতে পারবো। স্যার সাব্বির হোসেন একটা মেসেজ দিছে যে ইএমও সেম। আচ্ছা, আমরা একটু পরে যাচ্ছি ওই বিষয়টা নিয়ে, আমরা একটু পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ইএমটা নিয়ে আমরা বলবো।
বি ট্যাগ মানে বোল্ড, তাই তো? কতটুকু? এই দুইটা ওয়ার্ডকে আমরা বোল্ড করছি। সেক্ষেত্রে আমরা এখানে একটু যাই, সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে তার এই দুইটা ওয়ার্ড বোল্ড হওয়ার কথা, আমরা একটু দেখি বোল্ড হয়েছে। কিন্তু এখানে খেয়াল করেন, আমরা বোল্ড না লিখে আমরা যদি এই নিচের যে লাইনটা আছে সেই লাইনটার প্রথম প্যারাগ্রাফের নিচের যে দুইটা লাইন আমরা এখানে স্ট্রং লিখি, সেক্ষেত্রেও বলতে হবে স্ট্রং লিখি, সেক্ষেত্রে এই প্রথম প্যারাগ্রাফের শেষের লাইনের প্রথম দুইটা ওয়ার্ড, সেক্ষেত্রে এই দুইটা হওয়ার কথা, এটাও বোল্ড। দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? কিন্তু এটা এসইওর ক্ষেত্রে তফাৎ আছে, এটা গুগলের কাছে তফাৎ আছে। গুগলের কাছে কেমন তফাৎ আছে? যদি কোনো, এই যে আপনারা একটা খেয়াল করেন, এই সার্চের মধ্যে এই একটা ওয়ার্ড দেখছেন, আমার সার্চের সাথে মিল রেখে ওরা এটাকে নিয়ে আসছে, একটা প্যারাগ্রাফ নিয়ে আসছে, যে প্যারাগ্রাফের মধ্যে এই ওয়ার্ডটা আছে। তো এই ওয়ার্ডটাকে আমরা যদি গুগল সার্চ ইঞ্জিনে চেনানোর জন্য স্পেশালি জোর দিয়ে বলতে চাই যে এই ওয়ার্ডটা, ঠিক আছে, আর্টিকেলের মধ্যে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, তখন ওটাকে স্ট্রং ট্যাগের মাধ্যমে আমরা বোল্ড করি। বুঝতে পারছেন কথাটা? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারটা নিয়ে? ভাইয়া তাহলে স্ট্রং এর কি দুইটা কাজ হচ্ছে? না, স্ট্রং একটা কাজই করে, বোল্ড। এবং ভাই যেটা বললাম যে সার্চের ক্ষেত্রে ওটা আপনার ফোকাস করবে, সার্চের ক্ষেত্রেই ওটা ফোকাস করবে, কিন্তু যদি আপনি বি দিয়ে লেখেন বোল্ড, তখন ওটা গুগলের কাছে ওই আর্টিকেলের মধ্যে ধরেন একটা প্যারাগ্রাফের মধ্যে একটা বি ট্যাগ আছে, ওটা গুগলের কাছে ইম্পর্টেন্ট না। কিন্তু যখনই আপনি স্ট্রং ট্যাগটা ইউজ করবেন, তখন আর্টিকেলের মধ্যে ওই ওয়ার্ডটাকে ওরা কিওয়ার্ডস হিসেবে ধরবে। যেমন ধরেন আমি এখানে কিওয়ার্ডস দিছি একটা, কোথায় গেল সেটা, এই যে ওয়েবসাইট, এটা কিন্তু আমি একটা কিওয়ার্ডস দিয়ে সার্চ দিছি, তাই না? ওয়েবসাইট, সেক্ষেত্রে ওরা এই ওয়েবসাইট ওয়ার্ডটাই দেখেন, ওয়েবসাইট ওয়ার্ডগুলো যে আর্টিকেলের মধ্যে আছে সেগুলোকে ধরে নিয়ে আসছে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, ইএম ট্যাগটা এক ভাই বললেন, যেটা বলে যাওয়া উচিত। এই যে ট্যাগটা দেখতেছেন, এইখানে আমরা ইএম ট্যাগ ইউজ করলাম। ইএম ইএম সেক্ষেত্রে আমাদের এই লাইনটা কিছু একটা ঘটবে, ওটাও ইটালিক হয়ে গেছে, দেখছেন? এখন আমরা ওয়েবে যদি ইটালিক স্টাইলে কোনো ট্যাগ দেই, তখন আমরা ইএম ইউজ করি। কি ইউজ করি? কোনটা ইউজ করি এখন? ইএম। বুঝতে পারছেন সবাই? ইটালিক যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কি ইউজ করি? ইএম। ইটালিকের জন্য আই কিংবা ইএম দুটো ইউজ করা কিন্তু আমরা প্রশ্ন যদি আসে যে ইটালিকের জন্য কোন ট্যাগ, অবশ্যই আই। হ্যাঁ, টেক্সট আচ্ছা বাবা ভাইয়া, ফর্মালি যদি কেউ জিজ্ঞেস করে যে ইতালিকের জন্য কোন ইয়াটা, তখন আমরা কি বলবো? অবশ্যই আই ট্যাগ। এবার যদি বলে মানে ইটালি সিমিলার ট্যাগ কি আছে, ইএম ট্যাগ। যদি বলে টেক্সট এমফাসাইজ করার জন্য কোনটা, ইএম ট্যাগ। প্রশ্নের ক্ষেত্রে এইভাবে আসে যে টেক্সট এমফাসাইজ করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, তখন ওটাকে আমরা ইএম ট্যাগ বলি। কারণ আমরা ডেভেলপমেন্টের সামনে গেলে আগালে দেখতে পাবো যে আমরা আইকন ইউজ করি না, বিভিন্ন সুন্দর সুন্দর আইকন। এই যে আমরা যদি এখানে একটু দেখি, আইকন আছে নাকি, আইকন আছে, এই যে আইকন দেখছেন, এটা একটা অনলাইন থেকে একটা আইকন ইউজ করা যায়। এখন ফন্টাসম নাম করে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আইকন গুলো প্রোভাইড করে, সেগুলো এই আই ট্যাগের মাধ্যমে ওরা প্রোভাইড করে। এজন্য আই ট্যাগ থাকলে এখন বুঝে নেওয়া যায় যে ওখানে একটা বাইরের থেকে কোন একটা ফন্ট আসছে, ঠিক আছে? ডিজাইনের ক্ষেত্রে আমরা আই ট্যাগ এর জন্য ইউজ করতেছি। তো এরপরে আছে
ধরেন এই যে ওয়ার্ডটা দেখছেন, এইখানে আমরা 12 লিখবো উপরে, ওই যে 12 লেখা না, 7th TH, জি ভাইয়া বলে যাই এরকম, সাবস্ক্রিপ্ট না ভাইয়া? হ্যাঁ সুপার স্ক্রিপ্ট করলেই তো হয়ে যাবে। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এটার জন্য ট্যাগ কি আছে আমরা একটু দেখাই যায় তাহলে ভালো হবে। এখানে ফন্টটা দিলাম এইচ, সিলেক্ট করলাম, ফন্ট সাইজটা ছোট করে দিলাম 5। আমরা যদি এটা একটু কপি করে নেই, এরকম না, টিএইচটা ছোট দেখা যাচ্ছে। জি ভাইয়া, আবার ওই যে সূত্রের মধ্যে তো হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b এগুলো লিখতে গেলে আমাদের কি করতে হবে, এই যে আমরা একটা ওয়ার্ড দেখি, এই যে নিচের একটা ওয়ার্ড, এখানে আমরা 21 লিখলাম, ওটা সুপারস্ক্রিপ্ট হিসেবে আসবে, তখন ট্যাগটার নাম কি হবে, এসইউপি। এসইউপি, ঠিক আছে। এই ওয়ার্ডের পাশে এই লেখাটা উপরের দিকে চলে যাবে, একদম নিচে দেখেন, দেখছেন ওই যে, তাহলে নিচে যদি লিখতে হয়, নিচে কিছু লিখতে হয়, H2, H2 অনেক সময় নিচে থাকে না, H2O যেটা বলে, আমরা যে এরকম একটা ওয়ার্ড লিখি H2O, ব্রেকের পরে আমরা এখানে লিখলাম H2O, এই 2টা হবে কি নিচে, এই 2টা নিচে আসবে, তখন আমরা কি লিখব, সব যেই ওয়ার্ডটুকু আপনি নিচে দেখতে চাচ্ছেন সেটা এসইউপি। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকবার কাজ করতেছি, সেভ করতেছি, আমি মিনিমাইজ করতেছি, এখানে এসে রিলোড দিচ্ছি। ভাইয়া সরি, এসইউপি তো উপরে চলে গেল, সেটা নিচে। জি আগেরটা যেটা ছিল এটা একটু চেঞ্জ, বি হবে, এটা বি হয়ে যাবে। এবার ঠিক আছে, নিচে দেখা যাচ্ছে H2B, ট্যাগটা কি ছিল একটু দেখে নেন। HTML এর টেক্সট ডেকোরেশনের জন্য এরকম হিউজ পরিমাণ ট্যাগ আগে ইউজ হতো, বাট এখন দেখা যায়, যেমন ধরেন আপনি একটা লাইন কেটে দিচ্ছেন, এরকম আছে না যে একটা লাইন কেটে দিচ্ছেন, প্রিভিয়াস প্রাইস, PEL ট্যাগটা মনে হয়, কিন্তু আসলে কি আমরা এই ট্যাগটা এখন আর ইউজ করি না। এই অনেক ট্যাগ আছে HTML এখনো আছে, বাট এগুলো ইউজ করা হয় না, ডেপ্রিকেটেড হয়ে গেছে একরকম, এবং এই ট্যাগগুলো মানে শিখতে গেলে আমাদের খালি সময় নষ্ট হবে, দেখা যাবে ফার্দার যে ডিজাইন লাইফ আমাদের এখানে এই ট্যাগগুলোর কোনো ইউজ এখনো যাবে নাই, হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি এতটুকু ক্লিয়ার হন, আমি আরেকটু সার্চ করে দেখি টেক্সটের জন্য আমার কি কি, আমার মনে আসতেছে না, বাট ইমার্জেন্সি যতগুলো দরকার আমরা মনে হয় পেয়ে গেছি অনেকটা, ঠিক আছে। তো আপনারা এই ট্যাগের একটা লিস্ট করে আমাকে চ্যাট লিখছে, ভাই মার্কের জন্য একটা, হ্যাঁ মার্কের জন্য একটা আছে, মার্কের জন্য মার্ক, ওটাও ইউজ, মার্ক ট্যাগটা ইউজ, ওটা সিএসএস এর মাধ্যমে আমরা সব এই ডিজাইনগুলো করব সামনে, এগুলা মানে মাথা কাটানোর দরকার নেই অতটা। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছি, গুগলে চলে যাবেন। এসইউপির ফুল মিনিং কি? সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এটাই বলে। w3schools.com schools, সরি, এখানে HTML যে ট্যাগ আছে, HTML এখানে ঢুকলে দেখবেন ইন্ট্রোডিউসিং এডিটর, আপনারা অলরেডি এগুলো সব জানেন এখন, ইন্ট্রোডিউস কি, এডিটর কি, বেসিক কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এই যে ডকুমেন্টেশন দেখছেন এই লেখাটা, আচ্ছা, তারপর হচ্ছে এলিমেন্ট,
ট্যাগ এলিমেন্ট বলতে গেলে কি বোঝা যাচ্ছে, এই যে আমরা একটু আগে দেখছি ট্যাগ নেম, কন্টেন্ট এইখানে লিখতে হয় ট্যাগ, এগুলো আমরা অলরেডি দেখলাম তাই না? পি এইচ অন পি বি আর অলরেডি আমরা দেখে ফেলছি। আমি যে কথাটা একটু নোট দিতে চাইছিলাম আমার খেয়াল নাই, এই যে যতগুলো ট্যাগ আমরা ইউজ করছি ইউ আই ইএম, তারপরে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা আছে এসইউপি এসইউবি, বোল্ড স্ট্রং, দেখেন এইগুলো কোনোটাই ব্লক লেভেল ট্যাগ না। এই যে বোল্ডটা আমি সিলেক্ট করছি, ও যতটুক ওকে সিলেক্ট করা হয়েছে এর নিচে তার বেশি কেউ জায়গা নিছে বলেন? তার বেশি জায়গাও নেই। ঠিক এরকম ব্লক লেভেল ট্যাগের মধ্যে অবশ্যই নর্মাল ট্যাগ যাবে। এটা কিন্তু পি ট্যাগের মধ্যে আছে, রাইট? পি একটা ব্লক লেভেল ট্যাগ, তার ভিতরে ও আছে। ব্লক লেভেল ট্যাগ নর্মাল ট্যাগের মধ্যে যাবে, কিন্তু নর্মাল ট্যাগ ব্লক লেভেল ট্যাগের মধ্যে যাবে না। নর্মাল ট্যাগ কখন? ভাইয়া আমি না তখন থেকে ব্লক লেভেল ট্যাগ নরমাল ট্যাগটা আমার মাথায় ঢুকতেছেই না। বিষয়টা আমি বলতেছি, দেখেন এই ট্যাগটার দিকে তাকান, আর কিছু বুঝতে হবে না। এই ট্যাগটার দিকে তাকান, এই যে আমি নিচে মাউসটা দেখছেন, কোথায় মাউস? জি ভাইয়া। এই ট্যাগটাকে আপনি যখন মাউস দিয়ে সিলেক্ট করলেন, উপরে তাকান ডিজাইনে, দেখেন কতটুকু জায়গা সিলেক্ট হয়েছে, যতটুকু মানে ইয়া করা আছে, মার্ক করা আছে। এবার পি ট্যাগটার দিকে তাকান, এই পি ট্যাগটাকে আমি সিলেক্ট করলাম, জি উপরের ডিজাইনটা দেখেন কি অবস্থা। ও যে জায়গাটা কয়েকটা লাইন প্যারাগ্রাফ, মানে এই পুরো লাইনটা ও যতটুকু সীমানা আছে তার মানে ডান সাইডে ও কাউকে বসতে দেয় না, হ্যাঁ হ্যাঁ ঠিক না? এবং জি দেখা যাবে এইচ অন ট্যাগটার দিকে তাকান, এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স, দেখছেন ওর যতটুকু লেখা তারপরে কতদূর কোন জায়গা নিছে, ওই লাইনটায় কাউকে বসতে দেয় না। যারা ঠিক এরকম বিহেভিয়ার করে যে লাইনে ওকে রাখবেন ওই লাইনে কাউকে ঢুকতে দিবে না, পুরো লাইনটা ওর, ওরা হচ্ছে সবাই ব্লক লেভেল ট্যাগ। ব্লক লেভেল ট্যাগ ওরা একটু ইম্পর্টেন্ট, ওদের একটু মানে ইম্পর্টেন্সি বেশি সবার মধ্যে, এরকম একটা অবস্থা। আর যাদেরকে দেখতেছেন কাজের জন্য ইউজ করছেন এবং যেখানে ইউজ করছেন সেখানেই শেষ, তার বাইরে কোথাও যায় না। এই যে ইএম ট্যাগটা দেখেন, বিআর ট্যাগটা দেখেন, যেখানে ব্রেক মারছেন সেখান থেকে নেমে গেছে, ও আর কোনো জায়গা বা কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। আমরা আরেকটা ট্যাগ দেখি, এই দুইটা প্যারাগ্রাফকে একটু আলাদা রাখার জন্য আমি একটা কাজ করতেছি, সুন্দর একটা কাজ, এটা আমরা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করি। এই যে দুইটা ট্যাগ না, একটা পি এই একটা পি, এই দুই পির মাঝামাঝি দুজনের মাঝখানে আমরা একটা সিঙ্গেল ট্যাগ রাখবো, নাম হচ্ছে এইচআর। ট্যাগটার নাম কি? এইচআর। এই ট্যাগটার আর কোনো শেয়ারিং নাই, ওর কোনো পেয়ার নাই, ওর কোনো কন্টেন্ট নাই, ও একাই সবকিছু করতে যাবে, সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ। আচ্ছা সেক্ষেত্রে আমাদের ডিজাইনে কি হচ্ছে একটু দেখি, দেখেন দুইটা ট্যাগের মাঝামাঝি একটা জায়গা পুরোপুরি একটা দাগ চলে আসছে, হরিজন্টাল লাইন যেটা বলে এটা সেটা। এইচআর এ কি বোঝায়? হরিজন্টাল লাইনের জন্য আমরা এটা ইউজ হরিজন্টাল লাইন। আচ্ছা বুঝা গেছে? তো আমরা এইখানে এই যে ট্যাগটা আরেকবার দেখি, কোথায় যেখানে দিবেন আপনি সেখানেই লাইন হবে। এটা যদি আপনি এই ট্যাগটার মধ্যে দিয়ে দেন, পি ট্যাগের মধ্যে এই লাইনের পরে, এটা তাও পসিবল হবে। আপনি যেখানে বসাবেন একটা লাইন ব্রেক করে ওটা পুরোপুরি দাগ দিয়ে দিবেন, একটা লাইন টেনে দিবেন, দেখছেন এই প্যারাগ্রাফের এই লাইনটাকে সরাই নিচে নামাই দিছে। এবং ও কিন্তু একটা ব্লক লেভেল ট্যাগ, ও সিঙ্গেল ট্যাগ হলে কি হয়েছে, ও কিন্তু ব্লক লেভেল ট্যাগ। সিলেক্ট করেন এইচআর, এই যে এইচআর ট্যাগটা দেখছেন, জি তাহলে এখানে এসে দেখেন এইচআর ট্যাগটা ও কিন্তু ব্লক লেভেল ট্যাগ, এই মাথা থেকে ও মাথা ওর, ওটা যেই বক্সের মধ্যে রাখবেন ওই লাইনেও কাউকে বসতে দেবে না, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া। আপনি যদি না জানেন যে এইচ অন ট্যাগটার বৈশিষ্ট্য কি, ও কতখানি জায়গা দখল করে নিজের মধ্যে, কতখানি জায়গা দখল করে বাইরে, যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনি কিন্তু ওকে ঠিক জায়গায় প্লেস করতে পারবেন না। দেখবেন ও পিছন থেকে মানে জায়গা নিচ্ছে, সামনে থেকে জায়গা নিচ্ছে, আপনি জায়গা কমানোর চেষ্টা করতেছেন সিএসএস এর মাধ্যমে, ও কিন্তু কমবে না, ঠিক না? ভাই এটা কি শুধু H1 এর ক্ষেত্রে প্রযোজ্য নাকি যে H2 3 4 এগুলোতেও ব্যবহার করা যায়? যারা হেডলাইন, এরা 6 জন হেডলাইন, 6 জনই এরকম। মনে করেন ইনি হচ্ছে প্রধানমন্ত্রী, ইনি হচ্ছেন এলাকার কমিশনার,
ভাইয়া বুঝতে পারছেন? শুধু কি হরাইজন্টাল ট্যাগই আছে, ভেন্ট্রাল কোন হ্যালো, হরাইজন্টাল ট্যাগ আছে, ভেন্ট্রাল কোনো ট্যাগ নাই? ভার্টিক্যাল হ্যাঁ না, ভার্টিক্যাল যেটা। ভার্টিক্যালটা হচ্ছে আমরা লেআউট যখন ডিজাইন করব না, তার একটা বর্ডারের মাধ্যমে ভার্টিক্যাল দাগ দিব। ঠিক আছে, মানে আমরা একটা বক্স তৈরি করলাম, বক্সের এক ডান পাশের একটা দাগ আমরা বর্ডার দিলাম, তাহলে ওটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেল। ভার্টিক্যাল কোনো ট্যাগ আসলে নাই। খুব বেশি লোড হয়ে যাচ্ছে যারা নতুন না আছেন? ভাইয়া না না ভাইয়া ঠিক আছে। বলতে তো ভাই হচ্ছে একদিনে এত ট্যাগ। এটা সিম্পল ট্যাগ। হাই হাই কি বলে, আমরা দেখেন এমন কোনো ট্যাগ শিখি নাই যে ট্যাগটা সম্পর্কে আমাদের আগেই ধারণা ছিল না। আমাদের আগেই ধারণা ছিল, বাট কখনো ইউজ করা বা কিভাবে ইউজ করা কিভাবে হতো লিখতে হবে। HTML এ সেই ব্যাপারে আপনি ধারণা ছিল না। মাইক্রোসফট ওয়ার্ডে হেডলাইন লিখতে পারেন না? যদি বলা হয় যে আপনার সিভিতে একটা হেডলাইন থাকবে, আপনি কিন্তু লিখতে পারেন, কিন্তু হেডলাইনটা HTML এ কি করে লিখতে হবে? জাস্ট সেটা H1 জানতাম না। H2 H3, হ্যাঁ, প্যারাগ্রাফের সাথে প্যারাগ্রাফের পিটাকে নিচে খালি। পুরো প্যারাগ্রাফ লিখতে গেলে ট্যাগ, যে পুরো প্যারাগ্রাফ ট্যাগ নাম হবে প্যারাগ্রাফ, এটা কেমন দেখায়, এজন্য জাস্ট পিটা নিচে। আর বোল্ড ট্যাগের জন্য লিখছে বি, সেটাকে আবার স্ট্রং হিসেবে দিছে। ইটালিকের জন্য শুধু আই EM। হ্যাঁ, জাস্ট আপনারা একটু লিখে নিছেন তো যে কোন ট্যাগটা কি কাজে লাগতেছে। এখানে HTML ডিজাইন করার ক্ষেত্রে টেক্সট ডেকোরেশনে এর বেশি ট্যাগ আপনার দরকার হবে না। তারপরও আপনারা যারা শিখতে চান, আরো শিখতে চান, আরো জানতে চান, তারা কি করবেন, এখানে চলে আসবেন। এখানে আছে অনেক সুন্দর সুন্দর কথা আছে, ব্লক লেভেল, ইনলাইন। এটিকে এখন আইসেন না, মাথা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে লেআউটের জন্য কাজে দেবে। যখন আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করব না, যে কোন বক্সটা কোথায় থাকবে, আপনার বাড়িটাকে আপনি রুম 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 করে ডিজাইন করেন না, এখানে একটা রুম থাকবে, এখান থেকে যাওয়া যাবে, এখান থেকে আসা যাবে, বুঝতে পারছেন? তখন হচ্ছে আমাদের এই ডিপটাকে ইউজ করতে হবে, তার আগে না। বুঝা গেছে? আচ্ছা, আমি এখানে সিরিয়াল করে এখানে সুন্দর করে ওরা দেয় নাই, বাট তারপর আমরা কিছু বিষয় দেখি পাই কিনা। হেডলাইন, এখানে হেডলাইন সম্পর্কে বলা আছে। আপনারা একটু কি করবেন, এখানে সবথেকে সুন্দর ডেফিনেশন দেওয়া আছে, এগুলো একটু পড়বেন, কারণ এক্সাম তো ইংরেজিতে আসবে। আমি তো সব বাংলায় আপনাদের বোঝার ক্ষেত্রে খুব সুন্দর করে, যেন আপনাদের নতুন কোনো ওয়ার্ড, নতুন কোনো পদ্ধতি মাথার মধ্যে না আসে, এটা আবার কি। এই জন্য আমি জাস্ট মিলাই আপনাদের লাইফে যে কাজগুলো আগেই করে আসছেন সেগুলোর সাথে মিলাই আমি জাস্ট বলার চেষ্টা করছি যে HTML হেডলাইন আর টাইটেলস or subtitles that you want to display on a web page। আপনি যখন ওয়েব পেজে একটা টাইটেল বা কিছু দেখাতে চান, সাবটাইটেল, তখন HTML এই যে হেড ট্যাগটা, হেডিং ট্যাগটা ইউজ করা হয়। এবং এখানে খেয়াল করেন, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, ট্রাই ইট ইউরসেলফ, দেখছেন? এখানে ক্লিক করলে এই দেখেন, এই পাশে কোড আর এই পাশে ডিজাইন। আপনি এখানে এডিট করতে পারবেন। এখানে কপি করে আমার নামটা আমি লিখে দিলাম, আপনি রান করবেন, অটোমেটিক্যালি এই পাশে দেখেন মুরাদ লেখা আসছে। বুঝা গেছে? তো যাই হোক, আমরা আপাতত যতটুকু করছি আপনারা পার্সোনালি একটু ট্রাই করেন এখন। আর যারা একটু কম পারবেন সাথে সাথে বলবেন, আমি আছি এখানে, আরো সিনিয়ররা আছেন যারা ফ্রিল্যান্সিং করছেন বা অ্যাডভান্স লেভেল আছেন, তারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবেন। স্যার ফজলে রাব্বি ভাই বলতেছে যে আজকে এই পর্যন্ত হলে ভালো হয়। আমরা আগে প্র্যাকটিসটুকু করি, দেখি কি অবস্থা। ভাইয়া আজকের ভিডিওটার কোনো কপি পাওয়া যাবে কিনা? ইনশাআল্লাহ পাওয়া যাবে, চেষ্টা করতেছি খুব আকারে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ মোনালিসা, কাজটা করে ফেলার জন্য অলরেডি। মিজানুর রহমান ভাই ডান, থ্যাংক ইউ। ফিরোজ শাহ ভাই কি অবস্থা? ফিরোজ ভাই, হাবিব ভাই ডান, থ্যাংক ইউ। সাগর ভাই হয়ে গেছে, ভেরি নাইস। ফিরোজ ভাই, ভাইয়া নোটপ্যাডের যে স্ক্রিনটা ওটা যদি একটু শো করাইতেন খুব ভালো হতো।
কোনটা ব্লক লেভেল ট্যাগ, কোনটা নরমাল ট্যাগ, ব্লক লেভেল ট্যাগের মধ্যে নরমাল ট্যাগ কিভাবে আসে, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, নরমাল ট্যাগের মধ্যে ব্লক লেভেল যাওয়া সম্ভব না, কারণ ব্লক লেভেল তো বিশাল ব্যাপার।